হলেও আপনার সংসার আজীবন সুন্দর থাকব, আপনার ছেলে সর্বোচ্চ সুখী হইব। এই সুখের পাখি আর পাইবেন না, শ্রাবণ হারাইতে দিয়েন না। দুশ্চরিত্র শব্দটার হৃদয়ে করাঘাত করল আফজাল হোসেনের। সেই দিন এখনো ভুলেনি সেও, কিন্তু ভাবনা মিথ্যা হয়ে দাঁড়িয়েছে যেন এত বছর পর ফাতিহাকে এই অবস্থায় দেখে। তবুও যেন বিশ্বাস হতে চায় না সে জীবনটা একাকী এই গণ্ডিতে কাটিয়েছে। আবার অবিশ্বাসের নিশ্চয়তাও মনে হানতে চায় না। তবে সেখানেই কেন? তারও তো কোনো সংসার খুঁজে নেওয়ার কথা। আবারও কিছুক্ষণ নিশ্চুপ থাকেন এই দোটানার মধ্যে। তারপরে যখন নীরবতা ভাঙলেন, বিড়বিড়ানো কথা বললেন শ্রাবণ নিয়ে। দেখতাছি তো সুখের দূর কদ্দূর। ফাতিহা কোনো কথা বলে না, বুঝে ওঠে না ঠিক কি অসুখ বাঁধিয়ে রেখেছে শ্রাবণ। সে চোখ বন্ধ রেখে বিশ্বাসের পোক্ত কণ্ঠে বলতে পারে, শ্রাবণ সুখের কারণ হতে পারে, অসুখের কারণ না। কেননা অসুখের কারণের শ্রাবণকে সে চিনে না। আফজাল হোসেন গম্ভীর অবস্থাতেই বসে থাকেন, বুঝে উঠতে পারেন না যেন কি করবেন আর কি বলবেনই। তিনি জন্মেছিলেন এক জীবনে, যখন ফাতিহার সাথে প্রেমময় সম্পর্ক ছিল, তখন সেই জীবন ছেড়ে ফাতিহাকে নিয়েও এক জীবনই পার করেন। কোনো অতিরিক্ত টানাটানি কিংবা ভাবাভাবি নেই। ফাতিহাকে ছেড়ে গেলেন, তখনও তিনি পারভিনকে নিয়ে এক জীবনেই গেঁথে রইলেন। অথচ আজ প্রথমবারের মতো যেন একাধিক জীবনের টানাকাড়া উপলব্ধি করতে পারছেন। দুই দিকে দুই জীবন রেখে তিনি দ্বিধান্বিত হয়ে বসে আছেন মাঝখানে। কি করবেন? বিশাল চিন্তা ভাবনার ব্যাপার হয়ে রয়েছে তার কাছে। তিনি জানেন দুইটা জীবনের একটাও তার স্বচ্ছ সুখের লাঙল টানতে পারবে না, যাই করুক না কেন। তবে করণীয়টা কি? খোঁজ পাওয়ার পরেও ফাতিহাকে বৃদ্ধাশ্রমেই ফেলে যাবে, নাকি বাড়ি নিয়ে গিয়ে পারভিনের সংসারটাই নিজ হাতে আগুন ধরাবে? পাড়ার লোক তো আছেই পড়ে গুণগানের জন্য, সে আর বলতে কি। ফাতিহা তার সামনে বসে শব্দ করে কান্নাও করতে পারছে না। চাপা দেওয়ার চেষ্টায় শুধু ফোফানোর শব্দ ভাসছে। অস্বস্তির তীব্রতাও বাড়ছে ধীরে ধীরে। আফজাল হোসেন কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাড়ি যাইবা? এই প্রশ্ন যেন আরো নিদারুণ আঘাত হানে ফাতিহার বুকে। বাড়ি? কোন বাড়ি? যে বাড়িতে তার ছায়া পড়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল সেই কত বছর আগে, সেই বাড়ি? যে বাড়িতে কখনো তার পরিচয় উঠল না, সেই বাড়ি? মুখে আঁচল চাপা দিয়ে সে মাথা নাড়ে দুদিকে। এতটা কাল যখন একা কাটিয়ে দিল, বাকি কালটা আর এই লোকের ঘাড়ে চাপার একদম ইচ্ছে নেই। কি সুন্দর কথা তার, বাড়ি যাবে। এমন যাওয়ার হলে তো কবেই যাওয়া যেত। কেন যাবে সে? আরেকটা সংসারে শান্তি নষ্ট করতে? কেন যাবে এই মানুষটারই বিরক্তি ও বোঝার কারণ হতে? তার মাথা নাড়ানো দেখে যেন চোখের রুক্ষতা আরো গাঢ় হয় আফজাল হোসেনের। যাবেই না যখন, সন্ধান তার বাড়ি পর্যন্ত পৌঁছালো কেন? আর এখন সাধলো যখন, নিষেধই করলো কেন? এমন দুইয়ের দোষ দুই চোখেই উপস্থিত। দোষাদোষীর কারণেই সেদিন মাঝখানে বেঁকে গিয়েছিল তাদের সম্পর্ক। এখনো বেঁকে যাচ্ছে মতামত। আফজাল হোসেন উঠতে উঠতে আদেশস্বরূপ বলেন, বড় পোলায় আইব নিতে, চুপচাপ যাইও, সাথে দেখা হইছে তোমার? কান্নারত অবস্থায় দৃষ্টিনত রেখে মাথা কাত করে ফাতিহা বলে, হইছে। আমি কথা বলে যাবো এখন, দেখি তারা কি কয়। পোলায়ও শীঘ্রই আসবো, ওইডি থেকো। আমি কি কারণে যামো আর একটা সংসার নষ্ট করতে? বেশি কথা বললো না, বেশি বলে বেশি বুঝে বুঝে জীবনটা শেষ করছো। আর যত মন্দ দোষ চাপাইছো আমার ঘরে। তুমিও ভুল বুঝলা, বাড়ির লোকজনও ভুল বুঝতেছে, কাল পরশু এলাকার লোকজনও বুঝবো। যার যা বুঝার বুঝতে থাকো, তবুও ভালো থাকো। পোলায় সাদরে আইবা, নিষেধ করো না একবারও। আফজাল হোসেন বেরিয়ে যায় কেবিন ছেড়ে। ফাতিহা এবার হুহু কান্নায় মজে থাকার সুযোগ পায়। ঘাড় প্রায় অর্ধেকটা নুয়ে দেয় কান্নায় ভাঙতে ভাঙতে। আফজাল হোসেন এসে ম্যানেজারের সাথে কথা বলেন। তিনি কোনো রকম নিশ্চয়তা তাকে দিতে পারলেন না ছাড়ার ব্যাপারে। ফাতিহার কোনো পরিবার আছে বলে জানেন না তিনি, তাই তার হয়ে অ্যাপ্লিকেশনও করতে পারবে না কর্তৃপক্ষের কাছে। আফজাল হোসেন নিজেকে পরিচিত করে তোলার লক্ষ্যে চেষ্টা চালিয়ে গেলে তিনি বলে দিলেন সরাসরি যেন কর্তৃপক্ষের সাথেই কথা বলে। এরপর মিনিট 10 অপেক্ষা করে কর্তৃপক্ষের একজনের সাথে দেখা করেন। নিজেকে ফাতিহার পরিবার হিসেবে তুলে ধরেন, নিয়ে যাওয়ার আবেদন করেন। ফাতিহা এমনিতেই নানান রোগে আক্রান্ত, তাই চাইলেই তারা অনুমতি দিয়ে দিতে পারেন না। তবুও যখন পরিবার বলেই দাবি করছেন, তারা সংস্থা থেকে লোক পাঠিয়ে খোঁজ নিবে তাদের গ্রামে, কথা বলবে তার সাথেও। বিস্তারিত ঠিকানা ও ফোন নম্বর লিখিয়ে নিল আফজাল হোসেনের হাতেই। একটা প্রত্যাশার আবেদন জমা করে কৃতজ্ঞতা জানিয়েই তিনি বিদায় নেন এখান থেকে। আরেকবার যেতে চাইছিল ফাতিহার কাছে, যেন তাকে জিজ্ঞেস করা হলে কর্তৃপক্ষের নিকট সম্মতি প্রদান করে দেয় সহজেই। কিন্তু দরজা পর্যন্ত গিয়েই তিনি ফিরে এলেন, কেননা ফাতিহা কাঁদছে। কান্নার বেগ আর বাড়াতে চাইছেন না, সান্ত্বনা দেওয়ার ইচ্ছাটুকু জাগালেন না মনের কোণে ক্ষোভ জমে থাকায়। মনের ক্ষোভে হনহনিয়ে পা চালাতে থাকেন আফজাল হোসেন। মুখটা গম্ভীর হয়ে আছে। দৃষ্টিগোচরে কত লোকজন থাকলেও খেয়াল স্থির হয় না তার সেদিকে। অথচ প্রবেশের সময় ডানে বামে সামনে মনোযোগে দেখে যাচ্ছিল এক একটা জীবনের দশাকে। এখন মাথায় চাপা শুধু ফাতিহার অবস্থা। দৃষ্টিতে ফুটে আছে শুধু সেই রুগ্ন মুখটা।
সেদিন তো এমন ছিল না। এমন মুখের গঠন তো তাকে প্রেমের বশে ফেলেনি। ভুলটা কে করেছিল? সে নিজে? কেন গেল অবিশ্বাসের চাল বুনতে? ফাতিহাই কেন শুনল না সেদিন তাকে? দিনে একটা রুটিও কি দেয়নি তার মুখে তুলে? একবেলা পুষিয়ে বাকি 2 বেলার আহার কি সে জোগাড় করার তীব্র চেষ্টা করে যাচ্ছিল না? সেসব নিয়ে ভাবতে ভাবতে রাস্তা পর্যন্ত চলে আসে আশ্রমের সীমানা ছেড়ে। হাঁটতে শুরু করে রিকশার জন্য সামনের দিকে। এমনি এক লাশবাহী বাহন ছুটে যায় এই পথ ধরে। কোনো হসপিটাল থেকে ছুটে যাচ্ছে হয়তো যাত্রীর বাড়ির উদ্দেশ্যে। ভেতরে কি হাওমাও কান্না কানে বাজলো, যতক্ষণ না তার নিকটস্থ পথটুকু ছেড়ে গেল। কোনো পরকালগামীর পরিজনের কান্না। আফজল হোসেনের পা দুটোও থেমে গেছে হঠাৎ সাথে সাথেই। কেমন কানে বেজে রইল আর্তনাদ। বুকের ভেতরটাও মোচড় দিয়ে উঠল অনুশোচনায়। দোষ তার, সে দোষী। ফাতিহা চেয়ে কয়েক গুণ বেশি দোষী। এভাবে যাওয়া তার ঠিক হবে না। ফাতিহা কাঁদছে। এত বছর কেঁদে কেঁদে রুগ্ন হয়ে উঠেছে, আজও কাঁদছে। কেন আজও এই কান্নার কারণ সে হয়ে আছে? কেন ফাতিহা কান্নার কারণটুকু শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ রেখে দিল? খুঁজলো না কেন একটা সুন্দর সংসার? বাঁধল না কেন নতুন স্বপ্ন? পিছু পথে আবারও হেঁটে আসে আফজল হোসেন। পুনরায় ছুঁয়ে নেয় স্বপ্ন নিকেতনের সীমা। বুকের ভেতর যে সেই বাহনটি একটা ধুকপুক তুলে গেল। তার চলাও থামেনি একদম ফাতিহা পর্যন্ত না গিয়ে। ফাতিহা এখনো কাঁদছে। তার জন্যই কাঁদছে আঁচলে মুখ চেপে। আফজল হোসেন নিকটে এসে দাঁড়ালেই ফাতিহার নজর পড়ে এদিকে। এখনো তিনি যাননি। সে কখন না চলে গেলেন। আফজল হোসেন এবার টুল সরিয়ে বিছানার কিনারাতেই বসে যায়। ফাতিহার রুগ্ন হাত জোড়া ধরে নেন নিজের দুহাতের মধ্যে চেপে। অনুতপ্ত দৃষ্টি জোড়া স্থির ফাতিহার নত চোখের পাতায়। থমথমে মুখ, কিন্তু কিঞ্চিত কম্পনের সুর। থেমে থেমে উচ্চারণ করে যান কিছু বাক্য। মাফ করে দিও আমারে, আমি তোমার সেদিন সাথে নিয়ে গেলেও পারতাম। আমি বাড়ি না পারি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতাম। মাফ করে দিও। দরজা চাপছে সব ভার আমার উপরেই থাকুক, তুমি একবার মাফ করে দাও। ফাতিহা আবেগের তপ্ততায় যেন আরো গলে যায়। এ কেমন দিন এলো যে তার এই মানুষটা তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করলো। সে তো এমনটা কখনোই প্রত্যাশা করেনি। যত অন্যায় অবিচারী হয়ে থাকুক তার সাথে, তবুও চায়নি সে কখনো নিচু হতে আসুক তার কাছে। মনের ব্যথায় মুঠো চাপা হাতের মধ্যে কপাল ঠেকিয়ে দেয় ফাতিহা। কান্না করে আর বলে, এইসব কি বলেন আপনি? থামেন থামেন, এইসব একদম বইলেন না। একই বিরতিপূর্ণ ধারায় আফজল হোসেন বলে যায়, আমি তোমারে ঠকাইতে চাই নাই ফাতিহা, অধিকার হারাও করতে চাই নাই। যৌবনের জেদ বড় তীক্ষ্ণ জেদ ছিল আমার। তোমার অবাধ্যতা সেই জেদের বসে ধ্বংস। ক্ষমা করে দিও, একটা সুযোগও দিও অধিকার কিছুটা রক্ষার। আপনি থামেন, এইসব বইলেন না। চোয়াল শক্ত রেখে চুপ করে মিনিট 2 বসে থাকে আফজল হোসেন। বাইরে ওঠা সেই ধুকবুক এখনো থামেনি, বরং ব্যথার প্রখরতা বাড়ছে। মেয়ে লোকের হয়তো ততক্ষণে চোখ ভিজে আসতো, তার সেটুকু আসে না। ফাতিহা হাত থেকে মাথা তুললেই সে মুঠোবন্দি হাত মুক্ত করে দেয়। আর থাকতে পারছে না এখানে, কথাও বলতে পারবে না সে স্বাভাবিকতার সাথে। তার যাওয়া প্রয়োজন, তাই উঠে যায়। যেতে যেতে ফাতিহাকে বলে যায়, আমি আসি, মাফ করে দিও, যাওয়ার জন্য তৈরি থেকো। ফাতিহা এই কণ্ঠের কম্পন উপলব্ধি করতে পারে। দুহাতে নিজের মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। যে হাত দুটোকে শক্ত মুঠোয় ধরেছিল আফজল হোসেন, নিজের চেয়েও বেশি কষ্ট অনুভব করে ফাতিহা এই মানুষটার জন্য, যাকে সে এত কিছুর পরেও ভালোবেসে গেছে নীরবে, নিঃসঙ্গতায়। যার কাছ থেকে অপবাদ পেয়েও ভালোবাসতে পিছু হটেনি। আজ মামাতো বোনের বিয়েতে যাওয়ার কথা সবার, অথচ কদিন যাবৎ মন ভালো নেই কারোই। সবটা গুমট হয়ে আছে এক প্রকার নিস্তব্ধতায়। আফজল হোসেন আরো বেশি গম্ভীর হয়ে আছেন ফাতিহার সাথে দেখা করে আসার পর হতে। সকাল হতে পরি জনে জনে মনে করিয়ে দিতেও জিজ্ঞেস করতে শুরু করলো। প্রথমে গেল অর্পার কাছে। আপা, আপনার কিন্তু সারা জীবনে ঘন্টা 2 কম লাগে না মেকআপে। আগে ভাগে বৈশা যাইয়েন কইলাম। আম্মাই কইছে 12টার মধ্যে রেডি হইয়া থাকতে। কম হইলেও 10টায় মেকআপ শুরু করতে হইব আপনার। উফ, যাও তো, সব সময় বেশি বেশি। নিজের চিন্তা করো গিয়ে, আমার এত সময় লাগে না। পরে ভেঙচি কেটে ভেঙিয়ে যায়। ঢঙ্গি, নায়িকার সময় লাগে না। দেখ মনে একবারে ঘড়ির টাইম ধইরা খাড়ামো, পরীর কথা ভুল কিনা দেখতে। অর্পা মটমটে চোখে তাকায় তার দিকে। পরক্ষণে মনোযোগ দেয় গাছের ডাল কাটতে। গোলাপ গাছ দুটো ছাঁটাই করে দিচ্ছে সে। টানা বৃষ্টি পেয়ে পেয়ে আগাছা বেড়েছে বেশ কিছু। পরক্ষণে অর্পার ঘরে উকি দিয়ে শ্রাবণকে না পেয়ে যায় বিপুর ঘরে। ছুটির দিন বিধায় ভোরে একবার উঠেও আবার ঘুমাচ্ছিল বেলা করে। পরি ঘরে এসে চেঁচায়, বিপু ভাই, ও বিপু ভাই, কান্তাবানু আইছে। মশারির ভেতর থেকেই চোখ কুচকে তাকায় বিপু। পরীর দিকে দেখেও আবার দরজার দিকে দেখে একবার, যদিও সে বিশ্বাস করেনি পরীর কথা। পুনরায় আবার পরীর দিকে তাকালেই পরী বলে, আসে নাই, ওইটা ভোরের স্বপ্ন দেখাইলাম।
যেটা পূরণ হয় না। উঠেন জলদি কইরা, আম্মাই কইছে 12টার মধ্যে রেডি হইয়া থাকতে সবাই রে। মামার বাড়ি যাইবেন না? এখন কয়টা বাজে? যতটাই বাজুক, উঠেন, 12টার প্রস্তুতি নেন। প্রত্যেক দিন জমিদারি করলে চলে না। একটা থাপ্পড় দিয়ে না নাক কপাল সমান করে ফেলবো একদম। যা এখান থেকে। মাস্টার হইছেন, একটু ভদ্র হইয়েন, নইলে এই পরি যেমন আপনারে মানে না, আপনার আন্ডা বাচ্চারও মানত না। আতাহার বিপুরে সার না ডাইকা ভাবির মতো আতা গাছে তোতা পাখি ডাকবো। এই কইলাম শেষ কথা। বলতে বলতে চলে যায় সে। ইফতেখারকে পায়নি, বলাও হয়নি। শ্রাবণ গিয়েছিল বাথরুমে, এখন ফিরেছে ঘরে। পরি আবার আসে অর্পার ঘরে। ভাবি, নতুন বউ আপনি, সাজগোজ যা করার আগে ভাগে কইরা নিয়েন 12টার মধ্যে। কেন 12টা কি? ও মা গো মা, জানেই তো না। মামা শ্বশুর বাড়ি যাইবেন। মামি আয়সা দাওয়াত কইরা গেল না সেদিন, আপনার ননদের বিয়া। ও, মনে ছিল না আমার। মনে করাই দেওয়ার জন্যে আমি পরি। টকটকে লাল শাড়িটায় আপনারে যা লাগছিল, আজও তেমন কিছুই পরেন। আচ্ছা, হ্যাঁ, দারুণ লাগে আপনারে একটু সাজুগুজু করলে। ঠিক আছে, আম্মাকে বলো তবে ওনার গহনা কাটি দিতে। পরে সেজে গুজে যাব। নতুন বউ যখন, বউ সেজেই যাব। আম্মার গয়না। পরিজন একটু স্তব্ধ হয় ভাবতে। এক চেন নিয়ে যা কাহিনী হয়ে গেল, সে আম্মা তাকে ভারী গহনা গাঁঠি দিবে। শ্রাবণ তার মুখে তাকিয়ে যেন ভাবভঙ্গি বুঝতে পেরেছে, তবুও স্বাভাবিকভাবে সে বলে, জি, আমার তো গহনা নেই। তাছাড়া মামি শাশুড়ির চোখ আমার মুখ দেখার আগে কান গলায় গহনা গাঁটি খুঁজতে লেগে পড়ে যায়। তো যেতে হলে তো সেভাবেই যেতে হবে, নয়তো আমি যাব না। আধ হতাশা নিয়ে চলে যায় পরি। সে বলতে গেলে না একটা ধমক দিয়ে তাড়িয়ে দেয়, শঙ্কায় আছে। শ্রাবণকেও বলতে পারল না যে সে নিজে গিয়ে চাইতে, কেননা শাশুড়ি বউয়ের মধ্যে নীরব দ্বন্দ্ব দেখতে পায় সে। কেউ কথা বলতে এগিয়ে যায় না একে অপরের সাথে। তাই শঙ্কা নিয়েই গেল শ্রাবণ মুখের বার্তা পারভিনের কান পর্যন্ত পৌঁছে দিতে। আম্মা, ভাবি কইছে গহনা গাটি দিয়া সাজায় নিলে দাওয়াত যাইব। গম্ভীর মুখের অধিকারী পারভিন তার দিকে ফিরে তাকাতেই পরিদ্রুত বলে, আপনার ভাবি চোখ মুখ তো ভালা না। দেখলেন না ওই দিন আইসা কি কইয়া গেল? নতুন বউয়ের কান গলা খালি কে? পারভিন কিছুই বলল না, আবারও চুলোর দিকে মনোযোগ দিয়েছে। শাকটা ভাজি করা হয়ে গেলেই তার রান্না শেষ। ওদিকে পরি কোনো রকম জবাব না পাওয়া পর্যন্ত শান্তি নেই। সে আবার বলে, আমিও ওইটাই কই, চেয়ারম্যানের পুত্রবধূ গহনা গাটি ছাড়াই যাইব কে? চেয়ারম্যানের অর্থ সম্পদ কি না আছে, তারা যে কি মনে করে আপনা গরে। যাককে, মান সম্মান ক্ষয় করার দরকার নাই। ভাবির যাওয়া জরুরি হইলে তেমন ভাবে যাওয়া উচিত। বেশি কথা বলিস না তো, যা, গয়না দেওয়া লাগলে দিমু। গোসল সাইরা তৈরি হইতে বল গিয়ে। যাইতাছি। যার কাছে যাই হেই খালি কয় যা যা। আল্লাহ, কই যে জামু, একটা গন্তব্য কইরা দাও আমারে। তারা যা কইলে যাতে চুপ কইরা চলে যাইতে পারি। একটা গর্জিয়াস 3 পিস ও শাশুড়ির সোনার গহনা গাটিতে তৈরি হয়ে গেছে শ্রাবণ। ইফতেখার বিপুর ফোন কল পেয়ে বাড়ি এসে দেখে সবাই তৈরি। শ্রাবণকে দেখে যেন একটু বিস্মিত হয়ে গেল সে আরো ভাবছিল শ্রাবণ যাবে না, কেননা অপুকে সে মন্দ ছেলে বলে জানে। আর অপু শ্রাবণের পিছু ঘুরেছে জানার পর থেকে তার মধ্যেও তাকে নিয়ে মন্দ লাগা শুরু হয়েছে। তাই ভেবেছিল শ্রাবণ না গেলে তাকে একদমই জোর করবে না। অথচ এদিকে এসে দেখে সেই আরো পরিপাটি সাজে প্রস্তুত। পরীর কানে ঝুমকো লাগিয়ে দিচ্ছিল দরজার সামনে দাঁড়িয়ে। ইফতেখারকে দেখেছে সেও। ইফতেখার কিছুই বলেনি, বারান্দায় প্রবেশ করে দেখতে দেখতেই চলে গেল নিজের ঘরে। আরো একটা ব্যাপার মাথায় নাড়া দিল, শ্রাবণ এ বাড়িতে এসেছে আজ কতদিন, অথচ কেনাকাটার জন্য সাধেনি সে এখনো। এই যে জামাটা পরেছে ভালোই দেখাচ্ছে, অথচ এই জামা সে কিনে দেয়নি। তার খেয়াল এত এলোমেলো কেন? শ্রাবণ তো তবে কোনো মতেই ভুল বলেনি সেদিন যে সে দায়িত্ব ঠিকঠাক পালন করছে না, আসলেই করছে না। ভেবে ভেবে নিজের উপর নিজেই বিরক্ত হয় ইফতেখার। একটার পর একটা ঝামেলায় যেন তাকে আরো দায়িত্বহীন করে তুলছে, খেয়ালকে বেখেয়ালিতে পরিণত করছে। এই বিরক্তি নিয়েই গোসল সেরে আসে, প্রস্তুত হয়ে যায় মামা বাড়ি যেতে। বের হওয়ার সময় শ্রাবণ জিজ্ঞেস করলো, মোটর সাইকেল নেবেন না? তবেই তো কিছু ভাড়াও বেঁচে যেত। নদী পেরিয়ে যেতে হবে। তাই? শ্রাবণ একটু বিস্মিত হয়ে রওনা হয় সবার সাথে। বিপু আরো আগেই তৈরি হয়ে বাজারে চলে গিয়েছিল রিক্সা নিতে। এখন এসে ডাকলো সবাইকে। পিতামাতাকে উঠিয়ে দিল এক রিক্সায়।
মন ভালো না থাকায় আফজাল হোসেন যাবেন না সিদ্ধান্ত নিয়েছিলেন সকালে, যদিও প্রকাশ করেননি একবারও। ভেবেছিলেন সবাই হলে সবাইকে পাঠিয়ে দিবেন। পারভিনের মনক্ষুণ্ণ হবে ভেবে কিছুক্ষণ আগে সিদ্ধান্ত বদলে তৈরি হয়ে গেলেন। এমনিতেই মনোমালিন্যতা চলছে, আরো মনক্ষুণ্ণ করা একদমই সাজে না। পরে বিপু আর অর্পা উঠে গেছে এক রিকশায়। দুই কিশোরীকে আরামে বসতে দিয়ে সে উঠে বসেছে উপরে। শ্রাবণ আর ইফতেখারের জন্য বরাদ্দ রইল এক রিকশা। ইফতেখারের মুখে সামান্যতম হাসি ফুটে না আজ কদিন যাবতই। রিকশায় পাশে বসে থেকে শ্রাবণ তার মুখের দিকে তাকায় একবার, ভাবুক দেশে যেন পথের সম্মুখে তাকিয়েছে ইফতেখার। শ্রাবণ জিজ্ঞেস করে, কতক্ষণ লাগে যেতে? ভাবনায় বিরতি নিয়ে ঘাড় ঘুরিয়ে একবার তাকায় ইফতেখার। খুব বেশি না, 15-20 মিনিটের মতো লাগবে। সামনে নৌকা ঘাটে পার হবেন? আবার ওপাশে গিয়ে গাড়ি নিতে হবে? হ্যাঁ, 5 মিনিটের মতো রিকশায় যেতে হবে। এখান থেকে ঘাটের এইটুকু তো হেঁটেই যেতে পারতেন। কতটুকু আর রাস্তা? ইফতেখার পুনরায় তার মুখে তাকিয়ে বলে, তোমাকে হাঁটিয়েই নেওয়ার দরকার ছিল। সমস্যা ছিল না, আমি এর চেয়েও বেশি হেঁটে অভ্যস্ত। বাকিরা অভ্যস্ত না। একত্রে যাচ্ছি যখন, তোমার আমার অভ্যস্ত হলে তো চলবে না। আব্বাও যেতে দিবে না। মৃদু হাসি ঠোঁটের ধারে স্পষ্ট করে শ্রাবণ সম্মুখে তাকিয়ে বলে, বুঝতে পেরেছি। কিন্তু ইফতেখারে বোঝা হয়ে ওঠে না ঠিক এই রূপের সৌন্দর্যতা। কেন এই রূপের জোয়ারে তার এত আকর্ষণ? আগে তো কখনোই কোনো মেয়ের মুখে সে এভাবে দেখেনি, আকর্ষিতও হয়নি। কর্মব্যস্ততায় তো এসব প্রেম বিয়ে নিয়ে ভাবার সময় পায়নি, নিজেকে সুযোগ দেয়নি। এই মুখের আদল আর দৃষ্টির হাসি কিভাবে টেনে নিল তাকে। একপাশ থেকেই মুগ্ধ চোখে এখনো দেখে নেয় তার আষাঢ় মাসের শ্রাবণকে, ছোট্ট একটা মুহূর্ত জুড়ে। তবুও মুখটা মলিন। রূপবতীর সুখে সুখী হয়ে থাকাটাই তো শুধু জীবন নয়। এই যে পরিবারে একটা অশান্তি লেগে আছে, তাই দিচ্ছে না কোনো সুখ পরিপূর্ণভাবে উপলব্ধি করতে। কেবলই ফ্যাকাশে অনুভূতির ছড়াছড়ি। পরে হন হন পায়ে ঘাটে কাঠের ছোট্ট পুলে হেঁটে নৌকায় উঠে গেলেও বাকি মেয়েগুলোকে সাবধানে উঠায় ইফতেখার নিজে। পারভিন পারে না বয়স ও দেহের ভারে তত চাঞ্চল্যকর ভাবে ছুটতে। অর্পা তো স্বভাবগতই কিছুটা ভীতি এবং আহ্লাদী। শ্রাবণ এসব তক্তা বা বাঁশের পুলে চড়ে অভ্যস্ত নয় খুব একটা, তাই সাবধানেই চলতে হয়েছে তাকেও। এক নৌকায় উঠেছে পুরো এক পরিবার। মাঝি খুশি হয়ে লম্বা করে সালাম দেয় আফজাল হোসেনকে। বিড়বিড়িয়ে সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে থাকেন আফজাল হোসেন। ইফতেখারও দাঁড়িয়ে আছে। নৌকাটা যথেষ্ট প্রশস্ত, মাঝখানেও বসার জন্য লম্বাটে কাঠের বেঞ্চ ফেলা হয়েছে। মা মেয়ে সেখানে বসলেও শ্রাবণ বসেছে কিনারায়। যদিও বিপু বলেছিল ভাবিকে মাঝখানে বসতে, কিন্তু তার নৌকার কিনারা পাশে ভালো লাগে। আর অন্যতম কারণ সে নদীর টলমলে জল ছিঁয়ে যাবে নৌকা ভ্রমণ করতে করতে। পরিও তার পাশে গিয়ে বসেছে অতি আগ্রহে। বিপু বসেছে বিপরীত প্রান্তের কিনারায়। আফজাল হোসেন বিপুর পাশেই দাঁড়িয়ে আছেন। পারভিন হঠাৎ মুখোমুখি বসা শ্রাবণের গলায় চোখ রাখেন। শ্রাবণ তখন পাশ ফিরে বসে ভেসে যাওয়া কচুরি পানা ছুঁয়ে নিতে ব্যস্ত পরিশতে। পারভিন তাকিয়েই থাকেন তার রূপে। মুগ্ধ করার মতোই এই মেয়ের রূপ। সোনার হারটাও গলায় মানিয়েছে খুব। এই মানানসই সৌন্দর্যই তার দৃষ্টিকে আকর্ষিত করে নিয়েছে ওদিকে। মনের কোণে আবারও পুত্রবধূদের ও মেয়েকে নিয়ে বেঁধে রাখা প্রত্যাশা ফুটিয়ে তুললেন নিমিষেই। ভেবে নিলেন এই হারটা তিনি শ্রাবণকেই দিবেন। ভালো মানিয়েছে যখন তার গলাতেই। আরেকটা হার যে তুলে রাখা আছে তা অর্পাকে দিবেন। ওটা মেয়ের গলায় ভালো মানাবে আশাবাদী। আর বিপুর যখন বিয়ে হবে বিপুর বইয়ের জন্য এমনই একটা বানিয়ে নিবেন, যেন কোনো বউ বলতে না পারে তার চেয়ে অন্যজনকে বেশি দিয়ে ফেলেছে, কিংবা তারটা চেয়ে জায়েরটা বেশি সুন্দর। পরক্ষণে শ্রাবণের হাতের দিকেও মনোযোগ দেন। ফর্সা হাতে মানতাসাটাও ফুটে আছে একদম। তবে মানতাসা দেওয়ার তাৎক্ষণিক ভাবনা তিনি ভাবলেন না। এটা মেয়েকে দিবেন বলে ঠিক করে রেখেছিলেন। আর নিজের হাতে যেই মোটা বালা আছে এমন দিবেন ছেলের বউদের। হয় নিজেরটা দিবেন, না হয় বানিয়ে দিবেন। কানের দুলগুলোও ফুটে আছে শ্রাবণের কানে। কোনটা বেমানান লাগছে তা খুঁজে পাওয়াই মুশকিল। শুধু আচরণের দিক থেকে শাশুড়িকে সন্তুষ্ট করতে পারল না এই মেয়েটি। ভাবতে একটা ভারী নিঃশ্বাসের পতন হয় পারভিনের। নদীপথ সম্পূর্ণটা পাড়ি দিতে দিতেই খেলে গেল শ্রাবণ। পানিতে হাতের নাড়াচাড়ায় ঢেউ তুলতে তুলতে কিছুটা সময় দূরদৃষ্টিতে তাকিয়ে রইল ফেলে আসা পারে। আবার না কখন যাওয়া হবে ওপারের সেই নিড়ে ফিরে। মামাবাড়ি এসেই মোটামুটি জাঁকজমকপূর্ণ আয়োজন দেখতে পায়। বিয়ে পড়িয়ে রাখার উদ্দেশ্যে অনুষ্ঠান ছোট করে রাখলেও ততটা ছোট না। নিকটাত্মীয় সবাই উপস্থিত আছে। পারভিনের মাধ্যমে পরিচিত হচ্ছে শ্রাবণ সকলের সাথে। চেয়ারম্যান পরিবার হওয়ায় তাদের মূল্যায়নটা সব আত্মীয়ের নিকটেই তুলনামূলক বেশি। তাই শ্রাবণকে দেখতে এক প্রকার আগ্রহ নিয়েই বসেছিল। দেখার পর মুখে মুখে সৌন্দর্যের প্রশংসাও পারভিনের মন তুষ্ট। নামাজের সময় হওয়ায় পুরুষগণ সব চলে গেছে জুমার নামাজে। পারভিনও বোরকা খুলে নামাজটা আদায় করতে গেল বড় মামার ঘরে। ডানে বামে তাকিয়ে শ্রাবণ ঘুরে ফিরে দেখছিল বাড়ি। পরি কখনো এসে সঙ্গ দেয়, আবার ডাকে ডাকে চলে যায় এদিক ওদিক।
নিজের এলাকা বলে কথা, কম বেশি সবাই পরিচিত। অর্পা মজেছে সমবয়সী কাজিনের সাথে। ঘরে গিয়ে বিয়ের কনেকে দেখে হাসি মুখে ভাবি মামিদের সাথে কথা বলে বাইরে বেরিয়ে আসে শ্রাবণ। আম্মার নামাজ হয়েছে কিনা দেখবে, তবে পায়নি পারভিনের দেখা। পার্স থেকে ফোনটা বের করে আয়োজন সম্ভারের এক প্রান্তে গিয়ে দাঁড়ায় শ্রাবণ। কল করে শিখার কাছে। নৌকায় থাকতেই ফোনটা শব্দহীন কাঁপছিল ব্যাগের ভেতর। অনুমান করতে পারলেও রিসিভ করা হয়নি, বন্ধই হয়ে গেছিল পরক্ষণে। এখন চালু করে ডায়াল করলো শিখার নাম্বারে। ফাতিহার অবস্থা নাকি হঠাৎ দুর্বল হয়ে পড়েছে, তাই জানাতে কল করেছিল শ্রাবণকে। শ্রাবণের মুখটা মলিন হয়ে ওঠে মুহূর্তে। অবস্থা খারাপ শুনলেই তার কেমন ভয় করে, প্রত্যাশাটুকুও বুঝি আর পূরণ হবে না, এমন ভয় চেপে যায় মনের কোণে। সে কথা বলে ফোন রাখতেই হালকা কাশি ভেসে আসে পাশ থেকে। ছায়াটা যেন রাস্তার এপাশ থেকে আসতে উপলব্ধি করতে পেরেছিল ফোনে কথা বলায় ব্যস্ত থেকে, তবে তার দিকে আসছে তা খেয়ালে রাখেনি। বিয়ে বাড়ি, কত মানুষজনই আসা যাওয়া করবে স্বাভাবিক, কিন্তু কাশিতে মনোযোগ করে নেওয়াটা অস্বাভাবিক। থমথমে চোখে তাকায় সে অপুর দিকে। নামাজ পড়ে এসেছে, টুপিটা মাথা থেকে নামিয়ে ভাঁজ করে নিতে নিতে মুস্কি হেসে বলে, সম্পর্কে কি হন তবে ভাবি? কোনো কথা বলে না শ্রাবণ। খিটখিটে দৃষ্টিতে কেবল তার মুখাবয়বের ভঙ্গি দেখে যায়। দুষ্টু হাসিতে স্থির থেকেই অপু বলে, শহর ছেড়ে চেয়ারম্যান বাড়ি লুকিয়েছিলেন তবে, তাও আমার ভাবি হয়ে। কিন্তু আপনাকে ভাবি ডাকবো ভাবতে তো আমার কেমন কেমন লাগে। দীপু ভাই নিয়ে এসেছিল নাকি আপনি ঝুলে পড়েছেন চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার সাথে? পিছু ফিরে নিজেদের ঘর ইঙ্গিত করে বলে, চেয়ারম্যান বাড়ির আগেই পাকা ঘর তুলছিলাম। আমার বাপের এই ঘরখানা পছন্দ হয় না। শ্রাবণ একবার দেখে তার ইঙ্গিত করা ঘরের দিকে, পরক্ষণে তার দিকে দৃষ্টি এনে ঠোঁট কার্নিশে তার ছেলের হাসি স্পষ্ট করে বলে, রাস্তায় ঘোরাফেরা করা কুকুরের আবার ঘরও থাকে, জানতাম না তো। দুষ্টু লোকের দুষ্টি হাসি সরে না মুখ থেকে, বরং তা বাড়ে শ্রাবণের তীক্ষ্ণ অপমানে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে পাওয়ার ইচ্ছা আমার এখনো সরেনি জানেন, কিন্তু কি আর করার, আপন ফুফাতো ভাইয়ের হক কিভাবে কেড়ে নেই বলেন? আপনি চাইলেও একটু সাহসের সাথে দু একটা সম্পর্ক কর্তন করতে পারি, এমন ফুফাতো ভাইকেও আমি ভুলে যেতে পারি। দাঁতচাপা কণ্ঠে শ্রাবণ বলে, অমানুষ যে কতটা নিচু হতে পারে তোকে দেখলেই যথেষ্ট বোঝা যায়। এই অমানুষই সবার সাথে করা যায় না, তাও আশা করি আরো আগেই বুঝে গিয়েছিলি। সুতরাং শ্রাবণের সাবধান করাটাই শেষ সুযোগ মনে করে নে, শ্রাবণকে পাওয়াটা না। নামাজ শেষ হয়েছে যখন, বাকিরাও বাড়ি ফিরবে, তাই কারো চোখে পড়ার আগে কথাটা বলে এই নোংরা লোকের সামনে থেকেও চলে যেতে পা বাড়িয়েছে শ্রাবণ। একা পেয়েই এমন কূট মন্তব্য করার স্পর্ধা দেখাতে আসতে পেরেছে সে, আর সুযোগ দিতে চাইছে না। কিন্তু তার যাওয়ার উদ্দেশ্য সাধনে থেমে নেই অপু। পিছু বলে, আপনার বোনটাও কিন্তু আপনার মতোই সুন্দর, দেখতে পেলাম মাসখানেক আগে। সাথে সাথে পিছু ফিরে তীক্ষ্ণ চোখে তাকায় শ্রাবণ। অপু বুঝতে পারে বোনের উপরও নজর পড়েছে জেনে শ্রাবণ আরো এক ধাপ বেশি খেপেছে তার উপর। তার এই খেপে যাওয়াও যেন আরো উদ্গ্রীব করে তোলে তাকে। ঠোঁটের বাঁকে হাসি সুস্পষ্ট রেখে সে বলে, আপনি না হয় ভাবি রইলেন, উনি তবে আমার বেআইন। ভালোই সুন্দর সম্পর্ক এনে দিয়েছে আমার ভাই, হুবহু আপনারই কপি, যেন একেবারে মিল। চেহারা দেখে তো আমার বুঝতে দেরি হয়নি এটা আপনার বোন যে। শ্রাবণ যান চলাচলের রাস্তার দিকে তাকিয়ে দেখে মসজিদে যাওয়া সব পুরুষই একে একে বাড়ি প্রবেশ করছে। ইফতেখারের মাথাটাও যেন দেখা গেছে, তাই দ্রুত দূরত্বে চলে যাওয়ার জন্য শক্ত চাপা কণ্ঠে বলে, রাস্তায় 10-এর সামনে জুতা পেটার কথা ভুলে গিয়েছিস বুঝি? তবুও সাবধান ছাড়া তোকে কিছু বলার নেই আমার আপাতত। কাপুরুষে পরিণতি কখনো ভালো হতে দেখিনি। অন্য নারীকে দেখার আগে তোর বোনকে দেখিস, তোর মাকে দেখে নিস একবার। এরপরেও যদি নারীতে সম্মান উঠে না আসে, গলায় ফাঁস পেতে মরে যা, এতেই পৃথিবীর ভালো। ওই চোখে মুখের ক্ষিপ্ততা ও মা বোন সম্পর্কিত বাক্য যেন এবার কিছুটা দমিয়ে দিয়েছে অপুর চোখ মুখ। দুষ্টু হাসি নিভে এসেছে। সেসব দেখতে দাঁড়িয়ে নেই শ্রাবণ। ইফতেখার রাস্তা থেকে বাড়ি প্রবেশকালে দেখেছে শ্রাবণকে ক্ষিপ্ত চোখে কিছু বলতে। অপুর মুখভঙ্গিও নজর এড়ায়নি। সে দেখতে দেখতে এ পর্যন্ত এলো। এদিকে অপু কাজে ব্যস্ত হলো। অপু কিছু বলেছে, সেই সন্দেহ নিয়ে সে বড় মামার ঘরের দিকে গেল। পারভিন এখানে বসে আলাপ করছিল অপুর খালার সাথে। এই মাত্রই জানেন কনেকে রেখে যাবে না শ্বশুর বাড়ির লোক। প্রথমে শুধু বিয়ে পড়িয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও দুদিন আগে সিদ্ধান্তের পরিবর্তন এসেছে। বিয়ের কার্যক্রম আজই সম্পূর্ণ করে নেবেন তারা, তাই আয়োজনের পরিধিও কিছু বাড়িয়ে নিয়েছে তার ভাই। শ্রাবণ এসে দাঁড়িয়েছে পারভিনের পাশে। পরাপরই আবার ইফতেখার এলো। তাকে দেখতে পারভিন বলল, খেতে বসে যা সব নিয়া। অর্পা কই? জানি না, আমি মসজিদ থেকে এলাম মাত্র।
তোর আব্বা আসেনি? আসছে। আয় দেখি। উঠে চলে যায় পারভিন, পিছু পিছু যায় শ্রাবণ আর ইফতেখার। পরীকে দেখেই তাকে দিয়ে অর্পাকে ডাকায়। পরক্ষণে পুরো পরিবারই একত্রে খেতে বসে। অপু এসেছিল তাদের টেবিলে খাবার দাবার এগিয়ে দিতে, প্লেটে প্লেটে তুলে দিতে। ইফতেখার বাধা দিয়ে নিজেই দাঁড়িয়ে গেছে প্লেটে খাবার তুলে দেওয়ার জন্য। তোর দিতে হবে না, আমরাই নিয়ে নিতে পারবো, তুই যা। অপু বাধ্য হয় চলে যেতে। যেতে যেতে শ্রাবণের দিকে একবার দেখতে ভুলে না, কিন্তু শ্রাবণ তাকে রীতিমতোই উপেক্ষা করে গেছে। কথাই মজেছে পরীর সাথে। পরী জানা ছিল তাদের বাড়ি এখান থেকে কতটা দূরত্বে, সেসব শুনতে মনোযোগ দিয়েছে সে। বরাবরই কোনো আয়োজন সপরিবারে গেলে খেতে বসতে বিপু এক পাশে থাকে, অন্য পাশে থাকে ইফতেখার। পরিবারের প্লেটের ডিশ থেকে খাবার তুলে দেওয়ার দায়িত্ব দুই ভাই করে নেয়। এখনো তার ব্যতিক্রম হয়নি। শ্রাবণ ইফতেখারের পাশে বসেছিল, শ্রাবণের অন্য পাশে পরী। প্লেটে খাবার দিয়ে ইফতেখার তার উদ্দেশ্যে বলে, বাড়ি গিয়ে কথা বলো, খাও এবার। কিছুটা লজ্জাবোধ করে মুচকি হাসে শ্রাবণ। আসলেই বেশি কথা হয়ে যাচ্ছে এই পরীর সাথে মুছতে গিয়ে। খাওয়ার পরপরই একটু বিশ্রামের জন্য পারভিনের সাথে আবার বড় মামাদের ঘরে চলে আসে শ্রাবণ। ইফতেখার পিছু হতে বলে দিল, মায়ের সাথে সাথেই থেকো। শ্রাবণ একটু শঙ্কা নিয়েই তাকালো তার দিকে। পরক্ষণেই মাথা হেলিয়ে সায় দিয়ে চলে গেল। ভাবছে সে দেখে ফেলেছে কি না তখন অপুর সাথে কথা বলতে। এমনই তো মনে হচ্ছে। বরযাত্রী আসতেও সময় নেয়নি খুব একটা, তাদের আত্মীয় স্বজনও বিদায় নিচ্ছে ধীরে ধীরে। এদিকে পারভিনও চেয়েছিল চলে যাবে। মেজ ভাইয়ের বউ শেফালি ধরে বসলো মেয়ে বিদায় দিয়ে যেন যায়। ওদিকে আফজাল হোসেনও দেখালো যাওয়ার জন্য তাড়া দিচ্ছে না। আলাপে জমেছে চাচাতো ভাইয়ের সাথে, তাই সেও তাড়া নিয়ে ছুটছে না। শ্রাবণ কিছুক্ষণ তার কাছেই বসেছিল, পরক্ষণে চলে গেছে বাইরে। এদিকে আসরের পরপর কোণে বিদায় হয়ে যায়। কান্নাকাটির ছোটখাটো এক রোল উঠে বিদায় পরিবেশে। তার পরপরই বাড়ি যাওয়ার তাড়া পড়ে তাদেরও। অর্পাকে ডেকে নিল একদিক থেকে, পরীকে ডেকে নিল আরেক দিক থেকে, কিন্তু শ্রাবণকে পাওয়া গেল না কোনো দিকেই। সে আবার কোথায় গেল? পরীকে দিয়ে এ ঘর ও ঘর খোঁজ করায়, কারোর সাথে বসে আবার আলাপ করছে নাকি, কিন্তু কোন দিকে নেই সে। ইফতেখারের মুখখানা মুহূর্তে চিন্তিত হয়ে পড়ে। পারভিনকে জিজ্ঞেস করে, মা তোমার সাথেই ছিল না তখন? সে তো সেই কখন বেরিয়ে এসেছে। আমি তো তাকে বাইরেও বের হতে দেখলাম না। ইফতেখার শ্রাবণের ফোনে ডায়াল করে, ফোন বন্ধ। চিন্তা আরো বেড়ে যায়। পারভিন বলে, বাড়ি গেল কি না আবার? মেয়ের সাহস দেখলে বাঁচি না। কোথাও যাওয়ার হলে বলে যাইবো না? মানুষ কি এমনি এমনি খুঁজে পাওয়া যায়? বলতে বলতে তিনি নিজে আবার ভাইদের ঘর ঘুরে এলেন। বড় ভাই ও ছোট ভাইয়ের টিন চালার ঘর, মেজ ভাইয়ের ছাদওয়ালা ঘর খুঁজে আসে, নেই কোথাও। বাইরে এসে বলে, কই নাই তো কোথাও। পরি বলে, আবার বরযাত্রীর সঙ্গে সাথী আপুর শ্বশুর বাড়ি চলে গেল নাকি? তার মস্করায় অর্পা ব্যতীত কেউই কান দেয় না। অর্পা মুখ টিপে কিঞ্চিত হাসলো শুধু। এদিকে পারভিন চিন্তিত ইফতেখারকে বলে, দেখ আবার বিপুর সাথে বাড়ি গেছে কিনা, চাবিও তো নিল না। বিপুকে তো একাই যেতে দেখলাম, আর সে গেলে আমাকে বলে যাবে না? বলতে বলতে চিন্তিত হয়ে ডায়াল করে বিপুর ফোনে। কোথায় তুই? বাজারের দিকে আছে। শ্রাবণ তোর সাথে গেছে? আমার সাথে? আমার সাথে কোথায় আসবে? আমরা বাড়ি যাব, তাকে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করলাম তোর সাথে গেছে কিনা বাড়িতে। না তো, এখনো রওনা হয়নি তোমরা? না, রওনা দিব। দেখ তো একটু বাড়ি গিয়ে সে গেছে কিনা। আচ্ছা, দেখছি। এখনই যা, আর আমাকে শীঘ্রই জানা। আচ্ছা। কল কেটে দেয় ইফতেখার। পরীকে আবার পাঠায় প্রতি ঘরে খুঁজতে। একা কেন চলে যাবে শ্রাবণ? চাবিও নেয়নি। যাওয়ার হলে অবশ্যই তাকে জানিয়ে যেত তার ধারণা। বার দিয়ে খোঁজ করায় মামা বাড়ির কেউ কেউ জেনে গেছে শ্রাবণকে পাচ্ছে না তারা। তাই ও ঘরের মানুষ এ ঘরে, আবার এ ঘরের মানুষ পাশের ঘরে গিয়ে খুঁজে বেড়াচ্ছে। কেউ বলে তখন তো পারভিনের সাথেই বসে থাকতে দেখলো, কেউ বলে তখনও উঠোনেই দেখলো, কেউ মস্করাই বলে দীপুর সুন্দরী বউয়ের উপর আবার কার নজর লাগলো। আর এই মস্করাপূর্ণ বাক্য দুশ্চিন্তাগ্রস্ত ইফতেখারের মধ্যে ক্রোধের জন্ম দিল তাৎক্ষণিক। ডানে বামে তাকিয়ে কারো তালাশ করে রগরগে চোখে মেজ মামার ঘরের দিকে তাকাতে জানালা দিয়ে অপুকে দেখতে পায় সে। এদিকে আফজাল হোসেন বলে, বাড়িতেই চলে গেছে হয়তো কোনো কারণে, আয় বাড়ি গিয়ে দেখ আগে। কিন্তু ইফতেখার রওনা দেওয়ার জন্য প্রস্তুত না হয়ে পা বাড়িয়েছে অপুদের ঘরের দিকে। নতুন পোশাক পাল্টে নেওয়ার জন্য আলমারি খুলেছিল অপু। পায়ের শব্দ পেয়ে প্রবেশকালে পিছু ঘুরে তাকিয়েছে সে। হন হন পায়ে ইফতেখার এসে দাঁড়িয়েছে অপুর কাছে। প্রথমত নিজেকে শান্ত রেখেই শক্ত গলায় জিজ্ঞেস করলো, শ্রাবণ কোথায়? সাথে সাথেই বুড়ি কুচকে আসে অপুর, যেন কিছুই জানে না। অদ্ভুত কিছু শুনলো হঠাৎ, এমন একটা ভঙ্গিমা প্রকাশ পায় তার মুখাভাবে, যা ক্রমশই রাগিয়ে দেয় ইফতেখারকে।
আর তাই সাথে সাথেই তার পাঞ্জাবির কলার পাকড়ে ধরে 2 হাতে। চোখের শিরা হয়ে ওঠে রক্তিম, গলার কুব্ধ স্বর হয়ে আসে উচ্চ। শুনতে পাসনি আমার কথা? শ্রাবণ কোথায়? তাকে কলার পাকড়ে ধরতে দেখে বাইরে থেকে হুড়হুড় করে সব চিৎকার সহিত ছুটে গেল ঘরে। অপু তার এমন আচরণের কারণে পাল্টা ক্ষিপ্ত হয়েছে। 2 হাতে শক্ত করে ধরে টেনে ছাড়তে চাইছে ইফতেখারের হাত। তার জবাবের গলাও উঁচু হয়েছে। শ্রাবণ কোথায় তা আমি জানি, আমাকে জিজ্ঞেস করছিস কেন? তুই জানিস না শ্রাবণকে কি বলেছিলি দুপুরে? অপু চোয়াল শক্ত করে তাকে ধাক্কা দিয়ে সরায়, সাথে সাথে এক ঘুষি দিয়ে বসে ইফতেখার। শ্রাবণ কোথায় বল। যদিও ততক্ষণে বাইরের লোকজন এসে তাকে টানতে শুরু করেছিল, কিন্তু সরে আসার আগে মায়ের একটা দিয়েই নিল। অপু ক্ষেপে নিজেও আসছিল তাকে আঘাত করতে, কিন্তু তাকে বিপরীতে টেনে ধরে রেখেছে পরিজনরা। মায়েদের এদিকে কান্না করার অবস্থা। পারভিন ছেলেকে ঝাপটে পিছু সরাতে সরাতে বলল, কি শুরু করলি ইফতি? এইসব কি শুরু করলি তোরা? ইফতেখার তাদের কোনো জবাব দেয় না। তীক্ষ্ণ রক্তিম চোখে দাঁত কিরমিরিয়ে তাকিয়েই থাকে অপুর দিকে। মামারা সহ আফজাল হোসেন এসে উপস্থিত হয়েছেন ততক্ষণে। ছেলের আচরণে নিজেও আশ্চর্য হয়ে গেছেন, তাই ছোটখাটো একটা ধমক দিলেন ছেলেকে। কি হচ্ছে সব? ওকে মারতে গেলি কে? ক্রোধে কাঁপা কণ্ঠে ইফতেখার অপুর দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে, সে জানে শ্রাবণ কোথায়। ওদিকে অপু পাল্টা বিক্ষোভ করে, আমি কেমনে জানবো তোর বউয়ের খবর? আমি কি তার খবর নিয়ে ঘুরি নাকি? ক্ষিপ্ত ইফতেখার সাথে সাথেই জবাব দেয়, হ্যাঁ তুই ঘুরস। আফজাল হোসেন আবার ধমক দেয়, এ থাম, মেজাজ ঠান্ডা কর, আমার সাথে কথা ক। সে জানবো কেমনে শ্রাবণের ব্যাপার? শ্রাবণ কি তার কাছে বলে যাইব? বলে যাবে না আব্বা, কিন্তু আমার সন্দেহ তার জন্য শ্রাবণ নিখোঁজ। এমনি ফোন বাজে তার। বিপু কল করেছে, রিসিভ করতেই জানায় শ্রাবণ বাড়িতে নেই। বকুল কাকার কাছে জিজ্ঞেস করেছিল, তিনিও দেখেননি তাকে আসতে। ইফতিকার ফোন রেখে পিতাকে বলে, দেখছেন যায়নি বাড়ি। সে শ্রাবণকে চিনত অনেক আগে থেকে, বদমাইশি করে বেড়ায় শহরে। শ্রাবণের পিছু ঘুরছে। আজ দুপুরেও শ্রাবণকে কি যেন বলছে। আব্বা আমি নিশ্চিত সে জানে। চুপ থাক। শান্ত গলায় তাকে থামতে বলে। ওদিকে মেজো মামা অপুকে জিজ্ঞেস করে, কি করে এগুলো? অপু জবাব দেয় না, খিটখিটে মেজাজে শুধু ইফতেখারকে দেখে। মেজো মামা বাহুতে ঠুকে বলে, কথা কস না কে? উঁচু স্বরে অপু বলে, তার বউয়ের সাথে আমি কিসের কথা বলবো বলতো? সে জানে আমি বদমাইশি করছি? দেখছে কোনোদিন? তাহলে প্রমাণ দেখ। এদিকে আফজাল হোসেন তার উদ্দেশ্যে বলে, থামো, শান্ত। আমি তোমার এক ভাই জায়গায়, তুমি জানো শ্রাবণ কোথায় আছে? না। পরক্ষণে ইফতেখারের দিকে তাকিয়ে বলেন, সে বলছে যখন জানে না আর কোনো কথা নাই। সন্দেহ দিয়া সব সত্যি হয় না, যা। ইফতেখার যাওয়ার আগে রগরগে চোখে আবার অপুর দিকে তাকিয়ে বলে যায়, তুই জানোস না? না সবার সামনে এখন বলে যাই, যদি শ্রাবণের কিছু হয় আর ঘটনার পেছনে তোর হাত থাকে, তোকে আমি নাজেহাল করে ছাড়বো। হনহনিয়ে বেরিয়ে গেছে ইফতেখার। পিছু পিছু গেছে তার পরিবার। আফজাল হোসেন এদিকে পারভিনের মেজো ভাইয়ের উদ্দেশ্যে বলে গেল, কিছু মনে করবেন না, তাগো মনের ভেতরে কি আছে তারাই ভালো জানে। আমি ইফতিরে সাবধান করব, শ্রাবণের খোঁজটা নিয়ে নেই আগে। তিনিও প্রত্যুত্তরে বলেন, আমারও তো মাথায় ধরছে না, কিসের মধ্যে কি হইয়া গেল। পরে কথা বল মনে, আসি। বিদায় নিয়ে চলে যায় আফজাল হোসেন। এদিকে যান চলাচলের রাস্তায় এসে রিক্সা ঠিক করে নেয় ইফতেখার। বাবা মাকে এক রিক্সায় তুলে অর্পা পরির সাথে অন্য রিক্সায় উঠে বসে সে। ইচ্ছে করছে না এই বাড়ি ছেড়ে যেতে। কেন মনে হয় শ্রাবণ এখানেই আছে? সে ভুল করছে না তো এই বাড়ির সীমানা ছেড়ে গিয়ে? মনে মনে আল্লাহকে ডাকে সহায় হওয়ার জন্য, শ্রাবণকে যেন বাড়ি গিয়েই পেয়ে যায়। মনের সন্দেহ যেন ভুল হয়, মন্দ ভয় যেন দূর হয়। শ্রাবণকে আর পাওয়াই গেল না এই দিন। ইফতেখার কল করতে করতে ক্লান্ত, প্রতিবারই ফোন বন্ধ। কান্তাদের বাড়ি গিয়ে নিজে দেখে এলো, সেখানেও নেই। মনে বলে আবার মামা বাড়ি যেতে, অপুকে আরো কিছু ধাওয়া করে কথা টেনে বের করতে, কিন্তু সম্ভব হয় না, আত্মসম্মানেরও ভয়। বাবা তো হটিয়ে নিয়ে এলো, মা তো বিড়বিড় করেই যাচ্ছে। আগেও কোনোদিন জানিয়ে যায়নি কোথাও, নির্ঘাত আজও কোথাও গেছে। টেনশনে না মারলে চলে না তার। মায়ের মুখে এত সব শুনেও কিছু বলতে পারে না ইফতেখার। তার এখন শ্রাবণের খোঁজ দরকার। দুহাতে মাথা চেপে ধরে মনের ভয়ে হৃদয় আঙিনায় আর্তনাদ করে, শ্রাবণ তুমি কোথায়? একটু সাড়া দাও, টেনশন মুক্ত করো। পরক্ষণে এই সন্ধ্যাপথ কাটিয়ে সে মোটরসাইকেলে করে শহরে আসে। সাথে বিপু এসেছে। বিপু নিজেই ড্রাইভ করে এনেছে তাকে। দুশ্চিন্তায় ইফতেখার বড্ড উত্তেজিত হয়ে আছে। মামাবাড়ির ঘটনা জেনেও সে তবদা খেয়ে আছে। এমন একটা দিনে ভাই এমনটা কেন ঘটিয়ে এলো? আর ভাবি কোথায় গেল? মোটরসাইকেল দীর্ঘ পথ অতিক্রম করে এসে পৌঁছেছে স্বপ্ন নিকেতনে। ইফতেখার বিপুকে রেখে গেট খোলা পেয়ে দ্রুত পায়ে পৌঁছেছে ভেতরে।
দারোয়ান ডাকছিল পেছনে, সে শুনেনি। এদিকে দারোয়ানকে থামিয়ে দিয়েছে বিপু, সে সামলে নিচ্ছে তাদের জরুরি প্রয়োজনের কারণ। তাদের পরিচিত একজন থাকে এখানে, অবস্থা সম্ভবত খারাপ, তাই ছুটে আসা। অথচ এদিকে সত্যি যে ফাতিহার অবস্থা খারাপ তা জানে না তারা। দারোয়ানের কাছে সেটা ছিল বিপুর এক বানানো গল্প। ইফতেখার ভেতরে এসে ফাতিহাকে দেখতে পায় বাস্তব দুরূহ অবস্থায়, শোয়া থেকে উঠতে পারে না, গোঙাচ্ছে শুয়ে শুয়ে। পাশে একজন মহিলা তার কপালে জলপট্টি দিচ্ছে, হাত ঘষে ঘষে তালুতে মালিশ করছে। শ্রাবণের কথা জিজ্ঞেস করবে কি তার কাছে, সে গিয়ে সে ফাতিহার গালে হাত রাখে। জ্বর আছে শরীরে, পাশে বসে সে ডাকে তাকে, আম্মা আম্মা। দ্বিতীয় ডাকের পর চোখ খুলতে সক্ষম হয় ফাতিহা। ইফতেখারের মুখটা দেখতেই চোখের দুই ধারে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু। ইফতেখার পাশের মহিলাটাকে জিজ্ঞেস করে, ওনার জ্বর কবে থেকে? কাল থেকে। ডাক্তার দেখানো হয়েছে? ওষুধ দিয়েছে? হ্যাঁ। সে পুনরায় ফাতিহার দিকে তাকিয়ে বলে, আম্মা আপনার খুব বেশি খারাপ লাগছে? চোখের পাতা বন্ধ করে হালকা মাথা নাড়ানোর চেষ্টা করে ফাতিহা, বোঝাতে চায় তার খারাপ লাগছে না। অথচ চোখের সামনে ইফতেখার দেখতে পাচ্ছে তার করুণ অবস্থা। এই অবস্থায় সে শ্রাবণের কথা কিভাবে জিজ্ঞেস করবে তা নিয়ে যত দ্বিধা। মিনিট খানেক চুপ করে বসেছিল ইফতেখার। ফাতিহা তাকে দেখে চোখ বুঝে আর খুলে। হঠাৎ দরজার দিকেও চোখ যায়, বিপিকেও দেখতে পায় আজ প্রথমবারের মতো। চিনে না সে তাকে, কিন্তু চেহারায় ইফতেখারের মিল খুঁজে পায় কিঞ্চিত, অর্থাৎ আফজাল হোসেনের গঠন প্রায় 2 ছেলেরই। তাই তার মনের সন্দেহ এই ছোট ছেলে। বিপু নিষ্পলক তাকিয়ে থাকে ফাতিহার দিকে, পরক্ষণে ধীর পায়ে এগিয়ে আসে, তবুও তাকিয়েই থাকে। ফাতিহাও দেখে তাকে, দৃষ্টিতে মায়া বাঁধে। ইচ্ছে হয় দুহাত 2 ছেলের মাথায় তুলে একটু আদর করে দিতে, অথচ সামর্থ্যে কোলায় না। ইফতেখার এদিকে তার মাথায় হাত দিয়ে ফেলেছে, সাথে সাথে পরম আবেশে চোখ বুজে নিয়েছে ফাতিহা। ভেতর বাইরের অসুস্থতায় কাতরাতে থাকলেও এই পরশ যেন তার একরাশ শান্তির কারণ। মনটা প্রশান্তিতে ছেয়ে গেছে। নির্ভরযোগ্য এক হাত মাথায় উঠায়, ইফতেখারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কিছু খাবেন আম্মা? না রে বাবা। ভেজা ও ভাঙা গলায় উত্তর দেয় ফাতিহা। তার কণ্ঠও যেন অসুস্থতার প্রকোপে কাঁপছে, অশ্রুপাত হয় চোখের 2 ধারে। ইফতেখার দ্বিধান্বিত গলায় জিজ্ঞেস করে, শ্রাবণ এসেছিল আম্মা? আজকে? চোখের পলকে সায় দেয় ফাতিহা। মনের উত্তেজনা বেড়ে যায় ইফতেখারের। সে আরো আকাঙ্ক্ষা নিয়ে জিজ্ঞাসা চালিয়ে যায়, কখন গেছে? সে তো বাড়ি যায়নি এখন পর্যন্ত। যায়নি না, দুশ্চিন্তা হচ্ছিল তার জন্য। জানেন, আমাকে জানিয়ে পর্যন্ত এখানে আসেনি সে। বলে উনি যে সে আসবে এখানে। অনেকক্ষণ আগে কি বেরিয়েছে? ইফতেখার মাথা থেকে হাত সরিয়ে নেয় দুশ্চিন্তায়, চিন্তামগ্ন থেকেই বলে, কোথায় গেছে তবে? কোথায় খুঁজি এখন তাকে? ওদিকে কাপা গলায় ফাতিহা বলে দেয়, তার বাড়িতে গেছিলা? মায়ের সঙ্গে দেখা না কইরা তো যায় না। কথা শুনে নিস্তব্ধ হয়ে যায় যেন ইফতেখার। মা বাড়ি তাকে তো এসব সম্পর্কে কোনোদিন বলেনি। কত স্কুল কলেজের গল্প হলো, নানা বাড়ির গল্প হলো, নিজ বাড়ি কিংবা মা নিয়ে তো কোনোদিন বলেনি। সে তো জানতো তার বাবা মা নেই, এমনকি বাবার মৃত্যুর পর কতটা কষ্টকর হয়ে উঠেছিল তার একাকী জীবন, সেই গল্পও শুনেছে। তবে কি এসব বানোয়ার ছিল? বুকের ভেতর এক পিণ্ড ব্যথা সৃষ্টি হয় সাথে সাথেই। ব্যথিত দৃষ্টিতেই সে পুনরায় তাকায় ফাতিহার দিকে। বিপিও কেমন সন্দিগ্ধ চোখে তাকিয়ে আছে ফাতিহার দিকে। কি বললেন তিনি? মাথার উপর দিয়ে গেল যেন। ইফতেখার উঠে দাঁড়ায় পরপরই, মলিন কণ্ঠে বলে, আমি আসছি আম্মা, আপনি দুশ্চিন্তা করবেন না। খাবার ওষুধ ঠিক মতো খাবেন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। বিপন নিশ্চুপে পিছু পিছু চলে। চলার আগে আরো একবার ফাতিহার মুখটা মনোযোগে দেখে নিতে ভুলেনি। তবুও বলা হলো না কিছু। কি বলবে ভেবেও পেল না, কিন্তু কেমন অদ্ভুত মায়া কাটাচ্ছিল সেই অসুস্থ মুখে। কেমন করে তিনি সিক্ত নয়নে তাকিয়েছিলেন তাদের দিকে। ভাইয়ের পিছু পিছু স্বপ্ন নিকটন ছাড়তে ছাড়তে বিপু জিজ্ঞেস করে, ভাই উনি কার কথা বললেন? ভাবির পরিবার আছে? হনহন পায়ে চলতে চলতে থমথমে গলায় ইফতেখার প্রত্যুত্তরে বলে, জানি না। তবে কোন বাড়ি যাওয়ার কথা বললেন? আমি জানি না, ওর সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করিস না, বাড়ি চল। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় কিছু জিজ্ঞেস করতে নিষেধ করে ইফতেখার। ক্রমশই রাগান্বিত হয়ে পড়েছে শ্রাবণের উপর। সবকিছুরই সীমা ছাড়িয়ে গেছে যেন শ্রাবণ। যেই মনে এক প্রণয় প্রাসাদ গড়ে যাচ্ছিল এতদিন যাবৎ, সেই মনে বড্ড বিরক্তি জন্মেছে আজ তারই বিরুদ্ধে। প্রণয়ের প্রতিদানও যেন দারুণভাবেই নির্ধারণ করে গেছে তার পছন্দের শ্রাবণ। সারা রাত ঘুম হলো না, মাথায় জটলা জ্যাম পাকিয়ে রেখেছে শ্রাবণ। কখনো দুশ্চিন্তা, কখনো রাগে ফাটছে ইফতেখার। এই মনে হয় সামনে পেলে মেরে ফেলবে, আবার এই মনে হয় কোনো বিপদ হলো। ওদিকে পারভিনের মাথা নষ্ট শ্রাবণের খোঁজ না পাওয়ায় বিপু এসে বলতেই হাই হুতাশ শুরু করেছে সে।
তার গহনাগাটি সব নিয়ে পালিয়েছে, যত সব ধান্দা নিয়ে বাড়ি এসেছে। ছেলেকে সরল পেয়ে মাথায় চড়ে বসেছে, এবার সুজেকে সব লুট করেছে। সংসারও সৃষ্টি করে গেছে একের পর এক ভয়ানক অশান্তি। তার যত্নে করা গহনা, সাদের সংসার সুখ, হায় হায়। নির্ঘুম নিস্তব্ধতা মুখাভাব নিয়ে সকালেই বেরিয়েছে ইফতেখার। তখনও মায়ের কণ্ঠ শুনে আসে। বাবার সাথেই হয়তো রাগারাগি করছেন, এখনো পুলিশে জানাচ্ছেন না কেন। আর এসবে মাতামাতি করতে দেখে ইফতেখার তার মায়ের উপরও বিরক্ত। তার এক মুহূর্তের জন্য মনে হয় না শ্রাবণ গহনাগাটি নিয়ে পালিয়েছে, অথচ সেও জানে শ্রাবণের অঙ্গ জড়ানো ছিল মায়ের গহনায়। কিন্তু তার মনের যত চাপ, শ্রাবণ হারানোর ভয়, এই ভয় হতে সে বিন্দুমাত্র সরতে পারছে না। শ্রাবণ ঠিক আছে তো? এই একটা বাক্য যখনই নাড়া দেয় মনে, তখনই ছুটতে পাগল হয়ে ওঠে। এই সকালে আবারও নাড়া দিতেই দুয়ার খুলে বেরিয়ে গেল। না খাওয়ার মনোযোগ আর না নির্ঘুম চোখের মায়া, সবই শ্রাবণ নিমিত্তে উপেক্ষা। একা একাই ছুটেছে এবার শ্রাবণ সন্ধানে, আবারও ইটপাথরের শহরে। স্বপ্ন নিকেতনের কাছাকাছি যেতেই হঠাৎ যেন শ্রাবণকে দেখতে পাই পথ চলতে। মোটরসাইকেলটা যতটুকু সম্ভব দ্রুত থামিয়ে নেয় ইফতেখার। মনের উত্তেজনায় দ্রুত পিছু ডেকে উঠে। শ্রাবণ। মেয়েটা ভুরু হালকা কুচকে পিছু দেখতে উত্তেজনায় ধোকা খেয়ে বসে ইফতেখার। একটু বোকার মতো হয়ে বলে, সরি। শব্দটা মেয়েটির কান পর্যন্ত হয়তো পৌঁছায়নি, কিন্তু তার উত্তেজিত অবস্থার দিকে কেমন তাকিয়ে রইল হাঁটতে মনোযোগী হওয়া পর্যন্ত। এদিকে ইফতেখারও কিছুটা ভাবুক বেশে বসে রইল মোটরসাইকেল একদিক চাপিয়ে। কিছুটা ক্লান্ত লাগছে তার। মনের ক্লান্তি, দেহের ক্লান্তি উভয় মিলিয়ে ধরেছে তাকে। মেয়েটা যাওয়ার দিকেও তাকিয়েছিল দ্বিতীয়বার। কেন সে শ্রাবণী হলো না? একটা মানুষকে কি এভাবে খুঁজে বের করা যায়? কোনো চেনা নেই, জানা নেই, প্রকাশিত কোনো তথ্য নেই। কোথায় খুঁজবে তবে তাকে? ছোট্ট বারান্দায় একটা টুলের উপর পা গুটিয়ে বসে আছে শ্রাবণ। মন মলিন রেখে নিষ্পলক তাকিয়ে আছে জানালার বাইরে। কখনো হর্নের শব্দ মনোযোগ টেনে নিচ্ছে নিচের যান চলাচলের পথে, কখনো আকাশের বিশালতা নজর আঁকড়ে ধরেছে পাখির ডানা ছাপটানো দেখতে, কখনো বা পাশের বাড়ির মুখোমুখি বারান্দাটা নজরে পড়ে। বয়স্ক দুজন নারী পুরুষকে প্রায় দেখা যায় এই বারান্দায়। আরো সদস্য থাকে এই ফ্ল্যাটে। একটা বাচ্চাও সাথে দেখা যায় মাঝে মাঝে। হয়তোবা ছেলে, ছেলের বউ আর নাতনি নিয়ে এখানে থাকছেন অবসরপ্রাপ্ত এই দম্পতি। কি সুখী সুখী একটা ভাব তাদের মধ্যে। কিন্তু এই বারান্দাটায় জোড়া চড়ুইয়ের মতো বুড়ো বুড়িকেই দেখতেই পাওয়া যায় বেশি। অবসর কাটানোর স্থল এই বারান্দা, একে অপরের সাথে ঝগড়া করার এই বারান্দা, খোশ গল্পের বৃক্ষ বুনন কেন্দ্র এই বারান্দা, ছোট্ট নাতনির সাথে খেলা করার জায়গা এই বারান্দা। ওপারের নগরে তাদের ঠিক সুখী একটা পরিবার মনে হয় এপার থেকে দেখে। এখনো বসে দুজন গল্প করছেন, বৃদ্ধ হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছেন। কিছু হয়তো বোঝাচ্ছেন সঙ্গিনীকে, সঙ্গিনীও মনোযোগে তার মুখে তাকিয়ে কথা শুনছেন। কি দারুণ দেখতে এই মুহূর্ত। এই দৃশ্য মনোযোগ দেওয়ার মলিন মুখেও কিঞ্চিত হাসি ভেসে ওঠে শ্রাবণের ঠোঁট কার্নিশে। মনে হয় এই তো সে আর তার বুড়ো ইফতেখার বসা পাশে। কি খোশ গল্প হচ্ছে তাদের মাঝে। অথচ এমন মুহূর্ত খুবই কম এসেছে তাদের এই কয়েকদিনের জীবনে। কেমন আছে লোকটা? যোগাযোগ হচ্ছে না পর্যন্ত, অথচ যোগাযোগ করতেও যত সংশয়। কি ভাবছেন তার সম্পর্কে? মন্দ কিছু? নিশ্চয়ই তাই। মন্দই তো করে এলো, তবে ভাবতে আর অন্যায় কি? চোখটা হালকা ভিজে আসে, বুকের ভেতর থেকে নির্গত হয় দীর্ঘ নিঃশ্বাস। ফোনটা হাত থেকে পড়ে গিয়ে একদমই অকেজো হয়ে গেছে। সিমও অ্যাক্টিভ করা হয়নি। এদিকে মাও তাকে জঘন্য রকম ভাবে আটকে দিয়েছেন। এতটা কঠোর হয়ে উঠবে পরিস্থিতিটা ভাবতে পারেনি সে। আফজাল হোসেনের বাড়ি গিয়েছে শুনে মেয়ের উপর ভীষণ রেগে গেছেন সুলতানা। সন্তানদের বুকে আগলে রেখে বেঁচে আছেন তিনি এই ধরনেতে। বাবা নেই, তাই নিজ দায়িত্বে দাঁড়িয়ে ওঠার সাহস তিনি আরো বহু আগে থেকেই দিয়ে এসেছেন তাদেরকে। শিখিয়েছেন লড়াই করে একা বাঁচতে, একা একা নিজ জীবনের সিদ্ধান্ত নিতে পারার ক্ষেত্রেও সবসময় সাপোর্ট দিয়ে এসেছেন। মেয়ে একক সিদ্ধান্তে বিয়ে পর্যন্ত পৌঁছেছে, তাতেও তার বিন্দুমাত্র আপত্তি নেই। তিনি সবসময় চাইতেন মেয়ে দুটো যেন নিজের পছন্দের একটা জীবন পায়। পিতৃহীন এই পৃথিবীতে যেন তারা নিজেকে অসহায় মনে না করে। কখনো হঠাৎ তিনি হারিয়ে গেলেও যেন মায়ের অভাবটা তাদের কুড়ে কুড়ে না খায়। তারা যেন নিজের অবস্থানের দিকে তাকিয়ে ভালো থাকতে পারে, মজবুত থাকতে পারে। সঙ্গী হিসেবেও যেন একজন মনের মানুষ খুঁজে নিতে পারে। রবের নিকটে এই দোয়াটাও তিনি সবসময় করে যান। তিনি পছন্দ করে তাদের জন্য কিছু ঠিক করতে গিয়ে যেন তাদের পছন্দের ব্যাঘাত না ঘটান, সেদিকেও তিনি ভীষণ সতর্ক থাকেন। কিন্তু শ্রাবণের প্রতি তবুও তিনি ক্ষুব্ধ, কারণ সে আফজাল হোসেনের বাড়ি গেছে। অন্য যে কোনো পাত্র সে পছন্দ করলে হয়তো আজ সুলতানা ভীষণ খুশি হতো, ভেবে আনন্দিত হতো। মেয়ের একটা নতুন জীবনের সূচনা হয়েছে, তার মাথা থেকে একটা চাপ কমে এসেছে। অথচ সেই মাথা এখন তপ্ত লাভার মতোই যেন ক্রোধান্বিত। শ্রাবণ বিয়ে করে নিয়েছে। ছোট মেয়ের মুখে তা শুনেই 3-4 দিন আগে তিনি শ্রাবণকে কল করে নাগাদ বাড়ি আসতে বলেছেন। তার সাথে দেখা করতে বলেছেন, যদি সে তাকে কখনো মা বলে ডাকতে চাইতো, মা বেঁচে আছে মানতে চাইতো। শ্রাবণ তা নিয়েই বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল এখানে আসার আগে। একদিকে ফাতিয়ার অসুস্থতা, একদিকে সে পরিবারের অশান্তি, আর একদিকে মায়ের ক্রোধ, সব মিলে দারুণ চাপে ফেলেছিল তাকে। ভয় হচ্ছিল মায়ের প্রতিক্রিয়া কি হবে তা ভাবতেই।
আর মায়ের কাছে আসবে বলে ইফতেখারকে পর্যন্ত বলে এলো না সে শহরে আসবে। ইফতেখার সাথে ফাতিহাকে দেখতে এলে তার মায়ের সাথেও দেখা করা হবে না, তাই চুপচাপ পালিয়েছিল, তাও গহনাগাটি নিয়ে। এই গহনাও ছিল তার এক অন্যরকম বড় উদ্দেশ্য, যার পিঠে অঙ্কিত বিফল চিত্র। ফাতিহার এক গল্প সাজতে চেয়েছিল সে এই গহনা দিয়ে, চেয়ারম্যান বাড়ির গহনা। বঞ্চিত ফাতিহার অধিকার, সে পুরনো কিশোরী ফাতিহার এক টুকরো স্বাদ ছিল লাল বেনারসি আর সোনার গহনা অঙ্গে জড়িয়ে সেই চেয়ারম্যান বাড়ি উঠবে নববধূ বেশে। আলতারাঙা নুপুর পায়ে সারা বাড়ি দৌড়াবে। হলো না সেই স্বাদের পূর্ণতা পাওয়া, অথচ বধূ সাজের কত শখ মনের কোঠরিতে বাঁধা ছিল এতগুলো বছরের আটিতে। তিনি বধূ সাজবেন, সেই সাজটা একটা মুহূর্তের জন্য হলেও নিজ হাতে করে দিতে ছোট্ট একটা পূর্ণতা দেওয়ার চেষ্টায় এই গহনাগাটি নিজের অঙ্গে জড়িয়ে নিয়েছিল শ্রাবণ। পারভিনের কাছ থেকে চেয়ে নিয়ে ছুটে এসেছিল আম্মাকে কিঞ্চিত সময়ের জন্য বধূ সাজের বেশে দেখতে। ফাতিহা একদমই ইচ্ছে পোষণ করলো না, ছুতেই চাইল না এসব মর্ম ব্যথার কারণে। এসব তিনি একদম চান না। এর সবই নাকি তার অধরা স্বপ্ন ছিল, যার বাস্তবতার স্বাদ তার মাঝে আর বেঁচে নেই। অপূর্ণ প্রাপ্তিটুকু আঁকড়ে রেখেই ফিরিয়ে দিয়েছেন তিনি শ্রাবণকে। সেই বাড়ির কিছুই তিনি চান না। এদিকে মায়ের সাথে দেখা করতে এলে মায়ের কঠিন নিষেধাজ্ঞায় বাধা পড়ে গেছে শ্রাবণের। আফজাল হোসেনের বাড়ির সীমানায় ছায়া না ফেলার চরম নিষেধাজ্ঞা সুলতানার। মাকে বোঝানোর চেষ্টা করেও শ্রাবণ পারেনি, প্রকাশ করেও পারেনি একটু বুঝাতে তার উদ্দেশ্যটা, পারেনি তুলে ধরতে ইফতেখারের গুরুত্বটা। আজ আম্মার সাথে দেখা করতে যেতে চাইলো, তাতেও তিনি অনুমতি দিলেন না মেয়েকে। মনমরা হয়ে শ্রাবণ তাই বসে আছে তার একাকী গড়া বেদনার ঘুড়ি ব্যস্ত শহরের ধূসর আকাশে উড়াতে। মায়ের পায়ের শব্দে হুঁশে আসে যেন শ্রাবণ। কখন যে এত সব ভাবতে ভাবতে চোখের কার্নিশে অশ্রুজল জমে গিয়েছিল খেয়ালই করেনি। মায়ের অগোচরে আলতো করে আঙুলের ডগায় অশ্রু কাটিয়ে নেয় সে চোখ থেকে। সুলতান এসে সামনে দাঁড়িয়ে ফোনটা এগিয়ে দেয় ত্যক্ত মুখে। মুখে বলে না কিছুই, ফোন হাতে নেওয়ার আগে মায়ের মুখে তাকায় শ্রাবণ। সেই মুখ গহ্বরে চেপে থাকা ক্রোধ তার চোখে স্পষ্ট। বুঝতে পারে কেউ কল করেছে, তাই তিনি বাধ্য হয়ে ফোন এনে দিয়েছেন। শিশির ছাড়া কেউ বা আর কল করবে? নিশ্চয়ই শিশির। স্বপ্ন নিকেতন পাঠিয়েছিল তাকে অফিস যাওয়ার আগে একবার আম্মাকে দেখে যেতে। শ্রাবণ চুপচাপ ফোন নিয়ে নেয় মায়ের হাত থেকে। সুলতানা চলে যায় ফেলে আসা কাজে যোগ দিতে। টুল থেকে পা নামিয়ে সোজা হয়ে বসতে বসতে ফোনটা কানে তোলে শ্রাবণ। হ্যাঁ বল। ওপাশ থেকে শিশিরের গলা ভেসে আসে। আপি, খালাম্মার কাছে এসেছিলাম। ওনার তো কোনো পরিবর্তনই নেই, বরং আরো খারাপ মনে হচ্ছে। এখনো অনেক জ্বর? শিখা আপুর সাথে দেখা হয়েছে? না, আসেনি এখনো। কারোর সাথেই কথা হয়নি? হ্যাঁ, এই ওয়ার্ল্ডের আয়ের সাথে কথা বললাম। তিনি খাবার ওষুধ ঠিক মতো দেওয়ার চেষ্টা করছেন। খালাম্মা খেতে চায় না। জলপটি দিলে নাকি জ্বরটা একটু কমে, কিছুক্ষণ পরে আবার তাপমাত্রা বেড়ে আসে। ডাক্তার দেখে যায় না? হ্যাঁ, সকাল বিকালেই নাকি দেখেছে। তুমি একবার এসে দেখে যাও, কথা বলে যাও কর্তৃপক্ষের কারোর সাথে। আমার মনে হচ্ছে ইমার্জেন্সিতে নেওয়ার দরকার ওনাকে। অবস্থা খুবই খারাপ, কথাই তো বলতে পারছেন না। শ্রাবণ ব্যথাতুর ও হতাশিত গলায় বলে। মা তো বেরিয়ে হতে দিচ্ছে না, আসতেই তো চেয়েছিলাম আমি। কি করবে তবে? জানি না। রাখি, আমাকে অফিসে যেতে হবে। তুই একটা কাজ কর, আমার ফোনটা তো বন্ধ। তুই শিখা আপুর ফোন নাম্বারটা জোগাড় করে মায়ের ফোনে এসএমএস করে দে একটু, আমি কথা বলি তার সাথে। ওকে, দিচ্ছি। কয়েক সেকেন্ড ভাবুক বেশে বসে থেকে ফোন নম্বর পাওয়ার অপেক্ষা ছেড়ে উঠে যায় শ্রাবণ। ফোনে তার মনের কাজ নেই, মন অন্য কিছু চাইছে। সে সোজা এসে দাঁড়ায় মায়ের কাছে, মিনমিনে গলায় বলে। মা, আমার শরীরটা ভালো না, যাই না একটু। শিশির কল করলো, সেজন্যই জিজ্ঞেস করো। বিশ্বাস না হলে? আমার কোনো জিজ্ঞেস করার প্রয়োজন নেই, তারা এসে দেখে যেতে পারে না? এটা কেমন কথা বলছো তুমি? তারা আসুক বা না আসুক, সেসব দেখার সাথে তো আমার যাওয়ার সম্পর্ক না। আমি এত কিছু শুনতে চাই না। তুই কি চাইছিস আমি জানি, আর আমি কি চাই তাও তোকে জানিয়েছি। এবার কি করবি নিজেই ভেবে দেখ। শ্রাবণ হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে, একটু নীরব থেকে আবারও বলে। আমি তো গ্রামে যাচ্ছি না, আম্মাকে দেখে আসবো শুধু, একটু যাই। থমথমে মুখে সেলাই কাজে মনোযোগ পেতে রাখেন সুলতানা। প্রত্যুত্তরে অপেক্ষায় থেকে শ্রাবণ আবারও বলে। মা, যাই না, দেখেই চলে আসবো, কথা দিচ্ছি। যা, দেরি করবি না একদম। অনুমতি পেতেই কেমন এক কম্পিত নিঃশ্বাস পড়ল শ্রাবণের। ঝটপট প্রস্তুত হয়ে ছুটল স্বপ্ন নিকেতনের নিমিত্তে। ফাতিহার পরিবার সম্পর্কে আগে তেমন কিছু জানা না থাকলেও বৃদ্ধাশ্রমে ফাতিহা নামক একজন যে শ্রাবণকে বড্ড আদর করেন সেটা বহু আগে থেকেই জানেন সুলতানা। তাই তার দুরবস্থায় যেতে দেওয়ার অনুমতি।
আবার মন মানেও না এই কারণে যে সে সদ্য জেনেছে এই ফাতিয়া নাকি সে আফজাল হোসেনেরই স্ত্রী। কি সাংঘাতিক অমানুষ ওই আফজাল হোসেন। তার মেয়েটা এত সব জেনে শুনে কি করে সেই বাড়িতেই গেল সংসার বাঁধতে। সেই দুঃখের যন্ত্রণায় বাঁচেন না তিনি, এমনটা তো আশা করেননি মেয়ের কাছে। শ্রাবণও এসেছে, শিক্ষাও এসেছে মাত্রই। তার সাথে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করেছে সে। প্রথমেই ফাতিয়ার কাছে এসেছে দুজনে। শিশির তখন চলে যাবে বললেও যায়নি। ফাতিয়ার কাছেই শিশিরকে পেয়েছে শ্রাবণ। ফাতিয়া তখন শায়িত অবস্থায় বমি করেছে, শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে এসেছিল। সে আরো দুজন এগিয়ে এসে তাকে দ্রুত বসিয়ে অবস্থা স্বাভাবিক করার বড্ড চেষ্টা করেছে এতক্ষণ যাবৎ। এসবই জানা ছিল শিশির। এখন ঠিকমতো শ্বাসক্রিয়া চলছে ফাতিয়ার, কিন্তু চোখ দুটো নিভিনিভু করে রাখে। শ্রাবণকে দেখতেই আবারও দুধারে অশ্রু গড়িয়ে পড়ে। শ্রাবণের চোখেও পানি চলে আসে তার দুরূহ অবস্থার কথা শুনে। পাশে বসে থেকে ফাতিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে শিখাকে বলে কর্তৃপক্ষের নিকট একটা জরুরি আবেদন পেশ করতে, যেন আজই তাকে হসপিটালে ভর্তি করা হয়। সে তো এখন এখানে কর্মরত নয়, তাই তার দ্বারা এমন আবেদন পেশ করাও সম্ভব নয়। শিখার ক্ষমতায় আছে তা। শিখা তার সাথে কথা বলেই যায় ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে। শিশির দুশ্চিন্তাগ্রস্ত শ্রাবণের দিকে তাকিয়ে বলে, আপি আমি আসি তবে। যা, দেরি হয়ে গেছে তোর। হয়েছে একটু। দরজার কাছে গিয়েও কিছু ভেবে থেমে যায় শিশির। পিছু ফিরে বলে, আপি শুনে যাও একটু। কি? এসে একটু কথা আছে। শ্রাবণ উঠে আসে তার ডাকে। শিশির বাইরের দিকে আরেকটু এগিয়ে যায় নিরিবিলিতে একাকি কিছু বলতে। শ্রাবণ পিছু পিছু এসে থামতে এসে বলে, ভাইয়া মানে তোমার হাজবেন্ড দেখতে কেমন? লম্বা? শ্রাবণের ভুরুকোণের অংশ কুচকে আসে তার জিজ্ঞাসায়। হঠাৎ এই কথা? তার সম্পর্কে তো বাড়ি থাকতেও এক বিন্দু জিজ্ঞাসা সে চালায়নি, এখন এখানে হঠাৎ তবে? শ্রাবণ জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, হঠাৎ এমন কিছু জানতে চাইছিস কেন? বলো না একটু। চুলগুলো কি মোটামুটি বড় সড়ো? তুই দেখেছিস? কোথায় দেখলি? এত সন্দেহ কেন? জবাব দিতে কি সমস্যা তোমার, বুঝি না। হ্যাঁ লম্বা, চুলও কিছুটা বড়। শিশির মুখটা বিস্ময়কর করে তুলে আরো আগ্রহী কণ্ঠে শুধায়, শ্যামকালো গায়ের রং, মোটরসাইকেলও চালায়? শ্রাবণ তার বিস্ময়ে চিন্তিত হয়ে থেকে ছোট করে উত্তর দেয়, হ্যাঁ। শিশিরের চোখ বিস্ময় কাটিয়ে ফেলফেলে রূপ নেয়। আমি এখানে আসার সময় ওনাকে রাস্তায় দেখেছি, তোমাকে খুঁজছে পাগল পায় হয়ে। আমাকে দেখি ভুলক্রমে তোমার নাম ধরে ডেকে বসেছে। যখন আমি ওদিকে তাকালাম তখনই উত্তেজিত ভাবটা কেমন ফ্যাকাশে হয়ে গেল ওনার। বুঝতে পারলেন তিনি ভুল করছেন, আমি শ্রাবণ না। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে শ্রাবণের। কি বলবে আর কি করবে বুঝতে পারছে না। ইচ্ছে করছে এখনই ছুটে যাক, একবার গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলুক। ভাবতেই চোখ দুটো ছলছল হয়ে ওঠে। ইচ্ছেটা চার দেয়ালে আটকে পড়ে আছে, তাই তার অনুভূতিকে শক্ত করে নেয়। চোখের ভেজা ভাব দূর করে শিশিরকে বলে, তুই অফিস যা, দেরি হয়ে গেছে। যেই ফাতিয়ার কাছে যেতে এক কদম বাড়িয়েছে এমনি ম্যানেজারের কাউন্টারের দিকে ইফতেখারকে দেখতে পায় শ্রাবণ। থেমে যায় তার পথ ছালা। ইফতেখার আরো কয়েক সেকেন্ড আগেই তাকে দেখে থেমে গেছে সেখানে, তাকিয়ে আছে এদিকে। সে কি ভয়াবহ অবস্থা সেই শুকনো মুখটার। সে কি ভয়ানক ভাবে তাকিয়ে আছে ওই দৃষ্টি জোড়া চোখাচোখিতে। সে কি অনুরাগের সৃষ্টি। থমথমে মুখে হন হন পায়ে এগিয়ে সে ইফতেখার থেমেই জিজ্ঞেস করে, কোথায় ছিলে? শ্রাবণের মনের অবস্থা শোচনীয়। তাৎক্ষণিক জবাব দেওয়া হয় না তার। নিরুত্তর দৃষ্টি নত রাখে মেঝের দিকে। লোকটার অবস্থা দেখে তার আরো খারাপ লাগছে, তবুও মুখ ফুটে চাইছে না সবটা বলতে। তাকে জানতে দেওয়াটা উচিত নয়। একটা বলতে গেলে আরেকটা জানতে উদ্গ্রীব হওয়ার মতোই লোক এই ইফতেখার। তাই মন কোনো রকম জবাব দিতে ইচ্ছুক না শ্রাবণ। এদিকে ইফতেখার খিটখিটে স্বরে বলে, পেয়েছোটা কি তুমি? হ্যাঁ, আমাকে পাগল করে রাস্তায় নামাতে চাইছো? জনে জনে পাগল উপাধি পাচ্ছি আমি, এতে তোমার বেশ আনন্দ হচ্ছে। পালালে কেন এভাবে? কেউ তোমায় বেঁধে রাখতে চেয়েছিল, নাকি আমি তোমার যত্নে নেমে ভুল করেছি? এভাবে পালিয়ে বেড়ানোর মানে কি? বাড়ি ফিরোনি কেন? যত্রতত্র রাত কাটানোর মানে কি? একের পর এক অবিরত বলে গেল ইফতেখার। শেষ কথায় বিদ্ধ হয় শ্রাবণ, অথচ মুখে তার লাগাম। নিজেকে শক্ত রাখার চলে আপ্রাণ চেষ্টা, সফল হচ্ছে তাতে। সুযোগ দেয় তাকে তার মন মতো ক্রোধ প্রকাশের। এ তার প্রাপ্য অধিকার। একদম অভিযোগ টানবে না শ্রাবণ। এদিকে তার নিরাপত্তায় চল শক্ত হয়ে গেছে ইফতেখারের। দাঁতে দাঁত চেপে ধমক দেয়, কথা বলছো না কেন? ধমকের সাথে হাতটা উঠে গিয়েছিল কিছুটা, তবে ততটাও না। কিন্তু দৃষ্টি এড়ায়নি শ্রাবণ ও শিশিরের। এই বুঝি একটা কষানো থাপ্পড় পড়ে যেত শ্রাবণের গালে। হাত শক্ত মুঠো করে নিজেকে সংযত করে নিয়েছে ইফতেখার।
তাই থাপ্পড় কার্যকর হয়নি। সাথে সাথে এক মুহূর্তের জন্য চোখের পাতা বন্ধ করে নিয়েছে শ্রাবণ। মর্মে ব্যথা লাগছে ইফতেখারের সংযত হয়ে যাওয়ার উপর। কম পরিমাণ অস্থির হয়ে এই পর্যায় পর্যন্ত পৌঁছায়নি এই লোক, অথচ তাকে কেমন অসহায় একটা মুহূর্ত পার করতে হচ্ছে এই সময়টাতেই। জীবনে কখনো কখনো এত কঠিন মুহূর্ত আসে যে একুল ওকুল উভয় নাগালের বাইরে থাকে। কোনো নির্দিষ্ট কুল স্পর্শ করার শক্তি মনে সঞ্চারিত হয় না, হয়তো উপায়ও আসে একটা, তবে সময় নিয়ে। সেই নিরুপায় সময় পার করছে এখন শ্রাবণ। সামনে থেকে একটা অবয়ব দূরে সরে যেতে পা বাড়িয়েছে, আন্দাজ করতেই বন্ধ চোখের পাতা খুলে নেয় সে। সাথে সাথে পিছু বলে ওঠে, আমি একটা কাজে এসেছিলাম, কাজটা শেষ হলেই শীঘ্রই ফিরবো। ইফতেখার থেমে পিছু ফিরে দাঁড়ায়, হাত দুটো জড়ো করে সামনে তুলে ধরে বলে, মাফ চাই, আর না, বহু আসা যাওয়া হয়েছে তোমার, আর ধোকা খেতে চাইছি না। আমি ক্লান্ত। আমি তোমার পিছু ছুটতে ছুটতে। তোমার প্রত্যাশা ওই বারের কেউ আর কখনোই না করুক। থাকো তোমার কাজ নিয়ে, যত ইচ্ছে তত। হন হন পায়ে প্রস্থান ঘটে ইফতেখারের। এক মুহূর্ত এখানে থাকতে অনিচ্ছুক সে। শ্রাবণ স্থির তাকিয়ে থাকে তার পিছু ফেলে যাওয়া পথে, চেয়েও পারে না থামিয়ে দিতে, পারে না দৌড়ে ছুটে গিয়ে হাতটা ধরে সাথে হাঁটতে, কিংবা পিছু ডেকে বলতে, দাঁড়ান আমিও যাব সাথে। কেবলই তাকিয়ে থাকে চাতকিনীর বেশে। শিশির এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলে, আপ্পি, তিনি তো তোমায় ভুল বুঝলেন। বললেন না কোন সত্যটা যে মায়ের কাছে গেছো আর মা তোমাকে যেতে নিষেধ করেছে। সে জানে আমার পরিবার নেই। মানে? মানের ব্যাপক ইতিহাস। তুই অফিস যাচ্ছিস না কেন? দ্রুত যা। শিশির চিন্তিতভাবে মাথা নেড়ে সায় দিয়ে বেরিয়ে যায় কর্মস্থলে যাওয়ার নিমিত্তে। যাওয়ার পর স্বপ্ননিকেতনের বাইরে ইফতেখারকে দেখে যায় মোটরসাইকেলে বসা অবস্থায়। চাপা ক্রোধে ধ্যানমগ্ন হয়ে স্থির বসে আছে মোটরসাইকেলে। চলতে চেয়েও যেন চাইছে না, মনটা ভেঙে দিয়েছে শ্রাবণ। ভালোবেসে এতটা অবহেলার পাত্র কেন হলো সে? কাজের কাছে কেন তার গুরুত্ব হেরে যায় ওই প্রাণে? কোথায় তার মনে তো সেই প্রিয় পার্টির জন্য গুরুত্ব কমেনি কখনো। প্রয়োজনে কাজ ফেলেও চলে আসতে আপত্তি রাখে না। তবে কি তার প্রণয়ের ধারায় ত্রুটি আছে? আর কত উজাড় করা যায় মন? এভাবে তো সে নিজেই সক্রিয়তা হারিয়ে উজাড় হয়ে গেল তার নিকট। তবুও পাখির নীড় ফেলে মুক্ত হতে যেন বড় ব্যস্ত। একরাশ ব্যথা নিয়ে সে এই শহরে পথ কেটে বাড়ি ফিরে আসে। মনে মনে লজ্জিত হয় পরিবারের নিকট। চোখের সামনে বড় স্পষ্ট হয় প্রণয়জনিত ভুল। রূপের ময়ে ভুলে গিয়েছিল বুঝি আশপাশকে। এতটা পাগল বানিয়ে ছেড়েছে শ্রাবণ তাকে। এত যত্ন, এত দুশ্চিন্তা, এত প্রেম তার জন্য ওই হৃদয়ে, অথচ সে ঠাট্টা করে তার সম্পর্ক নিয়ে একবার বলে পর্যন্ত আসাটা প্রয়োজন বোধ করেনি। আর সেদিকে সে কত ভয়ানক দুশ্চিন্তায় চেপে গিয়েছিল, খাওয়া নাওয়া ভুলে গিয়েছিল। তার জন্যই তো মামা বাড়িতে কি বিশ্রী একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে। ঘরের কোণে বসে বসে পরি আর অর্পা করছে খুচুর খুচুর। তাদের খুচুর খুচুরের মুখ্য বিষয় শ্রাবণ। বিপুর কাছে শুনেছে শ্রাবণ তাদের বাড়ি গেছে, কিন্তু বাড়ি কোথায় তা তারা জানে না। এমনকি শ্রাবণ যে একটা মিথ্যে পরিচয় তাদের বাড়ি এসেছিল তাও বেশ পরিষ্কার। বাড়ি কেন গেছে তার কারণ জানা তাদের জরুরি নয়। তাদের দৃষ্টিকটু বিষয় হচ্ছে পারভিনের গহনা। এতগুলো গহনা গাটি নিয়ে কিভাবে উদাও হয়ে গেল সুন্দরী রমণী। বড় ভাইজানের একদম উচিত হয়নি না জেনে না চিনে হুটহাট একটা বউ বাড়ি তুলে আনা। ভর দুপুরে অর্পার কাজ ঘেঁষে এসে বসেছে শ্রাবণ নিয়ে আলাপ করতে। আপা গো আপা, আমার তো ভাবতেই মাথাটা ফাইটটা যাইতাছে। বাড়ির ভেতর এত বড় পরি, থুকু পরি না, জিন জিন, দিন রাত চোখের সামনে একটা জিন যে এইভাবে ঘোরাফেরা করতেছে, কে জানতো। কত ভালাই না মনে করছিলাম, শেষ পর্যন্ত কিনা চোখে ধুলা দিয়া দিন দুপুরে ডাকাতি কইরা গেল। ডাকাতও তো কায়দা কইরা আসে, এই মহিলা তো জাদু কইরা আইছে মনে হইতাছে। আমি প্রথমেই বুঝেছিলাম ভাবির যে গয়নাগাটিতে প্রচন্ড লোভ। কিভাবে আমার চেন চুরি করে নিয়ে গেল মনে নেই? হ্যাঁ আছে, ভুলি নাই। চোর না, একেবারে আস্তা একটা ডাকাত। মা গো মা, কি সাংঘাতিক কাণ্ড কারখানা। গহনাগুলো দেওয়ার কথা কিন্তু তুমিই বলেছিলে আম্মুর কাছে, নয়তো আম্মু দিত না। কথায় দমে যায় পরি, বলার মতো কিছু পায় না। এই দুশ্চিন্তায় তারও গত রাতের অর্ধেক ঘুম হারাম হয়ে গেছে। এখনো ভীষণ ভয়ে আছে যে কখন না পারভিন এসে তার কাছে গহনা চেয়ে বসে। সে কোথা থেকে দিবে তখন? কোন দুঃখে এমন ঝামেলায় পড়তে গেল? শাশুড়িটা ছেলের বউ নিবে, ছেলের বউ একটা শাশুড়ি নিবে, মাঝখান দিয়ে সে কেন সুপারিশ করতে ব্যস্ত হলো? নিজের পায়ে নিজে কোড়াল মারাটা কি খুব জরুরি ছিল? সেই দুঃখে নিজের কপাল চাপড়ে মনে মনে নিজেকেই জিজ্ঞেস করে, হাই কপাল, কবে শুধরাবি তুই পরি? অশান্তির ছোবলে প্রতিটি প্রহরী বিষাদে কাটছে পারভিনের। সকালেও কতক্ষণ বকবক করে গেল চটজলদি থানায় যেতে, শ্রাবণের নামে মামলা দিতে। তার এতগুলো গহনার ডাকাতি হয়েছে, এখনো এমনি বসে আছেন কেন আফজাল হোসেন? দেরি করলে কি তা ফিরে পাওয়া সম্ভব হবে? তবু আফজাল হোসেন চুপ করে গম্ভীর মুখে এসেছিলেন, ছোট করে কেবল স্ত্রীকে বলেছিলেন,
চুপ থাকো, যা হয় এবার হইব না। এই হওয়ার আশাতেই এক একটা প্রহর কেটে যাচ্ছে। দুপুরে যখন ইফতেখার বাড়ি আসে তখন আফজাল হোসেন ঘরেই ছিলেন। ছেলেকে ডেকে জিজ্ঞেস করলেন, কইছিলি? ইফতেখার মলিন মুখে জবাব দেয়, এদিকেই। শ্রাবণে কোনো খোঁজ পাইছস? কালকেই না বিপু জানালো সে তাদের বাড়ি গেছে। তবে তুই গেলি না কে? কথা বলার দরকার ছিল না? বলেছি তার আশা বাদ দেন আব্বা, এই বাড়িতে তার কোনো প্রয়োজন নেই। এটা কেমন কথা? এদিকে এত যে কিছু হইল, এসব মীমাংসা হইব না? হওয়ার দরকার নাই তো, আমার গহনা কাটেই তো আমি গড়ে দিব না হয় কোনোদিন। ক্রোধ চাপা গলায় কথা বলে ইফতেখার চলে যেতে পা বাড়ায়। আফজাল হোসেন পিছু বলেন, গহনা বড় কথা না, তার তো আসা দরকার। কি কারণে এমন করলো তার একটা খোলাসার দরকার। তোর সাথে কি আসতে চায় নাই? না। তার ঠিকানা দে, আমি কথা বলবো। বাদ দেন তো আব্বা, তার পেছনে কোনো সময় নষ্ট করার মানেই হয় না। একদম ভুলেই যান কোনো শ্রাবণ ছিল, আর তার কোনো ঠিকানাও আমার জানা নেই। রাস্তা থেকে এনেছিলাম তো, রাস্তায় দেখা হয়েছে বারবার। চোয়াল শক্ত রেখে শেষটুকু বিড়বিড়িয়ে বলতে বলতে বারান্দা অতিক্রম করে হন হন পায়ে নিজ ঘরে চলে যায় ইফতেখার। রাগে কষ্টে নিজের উপরই আঘাত হানতে চাইছে যেন সে। ঘরে এসে পাটা সজরে মানে খাটের পায়ায়, শিরায় শিরায় ঝিমঝিম করছে শ্রাবণময় অনুভূতিরা। কি করে মাথা থেকে তাকে ঝেড়ে ফেলা যায় তারও উপায় পাচ্ছে না খুঁজে। চারিদিকে কেবল অসহ্যকর যন্ত্রণা। ওদিকে ছেলের উপর চরম রাগান্বিত হয় পারভিন। খুব বড় হয়ে গেছে বুঝি তার এই ছেলে, খুব কামাই রোজি হয়েছে বুঝি তার, যে এমন খামখেয়ালি মেজাজে কথা বলে যাবে সে। মায়ের গহনা গড়ে দিবে আর বউ যে নিয়ে পালালো সেদিকে কোনো তোয়াক্কাই নেই। পরিশ্রমে মরিয়া হবে, তবুও শাস্তি দিতে তাদের বাপ ছেলের যেন অন্তর জ্বলে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে কিভাবে তারা চুপ করে আছে? ছেলেটার মাথা না হয় ওই মেয়েটা শেষ করে দিয়ে গেছে, কিন্তু তার স্বামী কেন এখনো শান্ত হয়ে বসে আছে? সে যন্ত্রণায় আরো জ্বলে পুড়ে যাচ্ছে সে। গয়না ফিরে পাক বা নাই পাক, কোনো একটা পদক্ষেপ তো নিবে অপরাধীর বিরুদ্ধে। এদিকে আফজাল হোসেন ছেলের যাওয়ার পানে তাকিয়েছিলেন ভাবুক ভঙ্গিতে। সবকিছু নিয়েই তিনি ভাবছেন। হুট করেই শ্রাবণকে ডাকতে বলতে পারেন না। গহনা নেওয়া শ্রাবণের উদ্দেশ্য, তাতে প্রত্যক্ষ সন্দেহ তিনি আনতে পারেন না। মেয়েটাকে শুরু থেকেই কেমন রহস্যময় লাগছিল তার, হলো তো তাই। পাথিয়া পর্যন্ত কি এমনি এমনি পৌঁছেছে সে? আর এখন হুট করে তার এভাবে চলে যাওয়াটা কেমন সন্দেহের হয়ে ঠেকে আছে। তাই হুট করেই তিনি তার তালাশ করতে থানায় ছুটতে পারছেন না। অপেক্ষায় ছিলেন ছেলের মতামত আর মন্তব্যের। এখন ইফতেখারের সাথে কথা বলে তার ভাবভঙ্গি দেখে সন্দেহের রং অন্যরকম হলো। ছেলে তো বুঝি বিরক্ত শ্রাবণের প্রতি। তবে কি কোনো রকম ঝগড়াই হলো নাকি তাদের মাঝে, যার জন্য শ্রাবণ চলে গেল কাউকে কিছু না বলে? বেড়াতে যাওয়ার সময় তো আবার তেমন কিছু দেখলেনও না। সবাই তো যথেষ্ট হাসি খুশি ছিল। তবে এইটুকুতে কি এমন হয়ে গেল? আবার ছেলেটাও গিয়ে কেমন অপুর গলায় চেপে ধরলো। এসবই ঘুরছে তার মাথায়। তিনি সেদিকেই ভাবতে বসে আছেন গম্ভীর বেশে। শ্রাবণের সাথে তারই কথা বলা দরকার, আর সেজন্য দরকার শ্রাবণের সন্ধান পাওয়াটা। পারভিন সকাল হতে চুপ থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন। নীরব থেকে থেকে দেখলেন কে কি ব্যবস্থা করলো। এ পর্যন্ত কোনো রকম তথ্যই তার কানে আসেনি। আফজাল হোসেন বাড়ি থেকে বেরিয়েছিলেন আসরের সময়, এখন ফিরেছেন মাগরিবের পর। নামাজ পড়েই সোজা বাড়ি এসেছেন বোঝা যাচ্ছে। মসজিদ থেকে বেরিয়ে একদমই সময় নষ্ট করেননি বাইরে। মুখটাও কেমন থমথমে গম্ভীর হয়ে আছে। মাগরিবের আজান হয় সময়ই এই গম্ভীরতা তিনি ধারণ করেছেন মুখাবয়বে। মনের ভেতরে চলছিল অবর্ণনীয় হাহাকার সমুদ্রের ঢেউ। ঘরে এসে দেখেন পারভিন নামাজ পড়ছে। তিনি চুপচাপ বসে আছেন এক কোণে, একদম নড়ছেন না। পারভিন নামাজ শেষ করে জিজ্ঞেস করে, চা খাইবেন? ধ্যান ভঙ্গ হয় আফজাল হোসেনের। ফোনটা হাতে নিয়ে ব্যস্ত হয়ে উত্তর দেয়, না। ইফতেখারের নম্বরে ডায়াল করেন পরপরই। পারভিন এদিকে জিজ্ঞেস করে, থানায় গেছিলেন? এ সময় এমন জিজ্ঞাসায় রাগ হয় আফজাল হোসেন। সকাল বিকেল এক কথা তার মধ্যে চরম অপছন্দ আনলো যেন, তাই ধমক দিয়ে বসেন, ঘন্টা পর পরে কি শুরু করছে সব? কব্বরে নিয়ে যাইবা গয়না? ধমক আঘাত হানে পারভিনের বুকে। সারাদিনে মাত্র 2 বার বলল, আর এতেই তিনি এত বিরক্ত। সংসারটা তার একই হলো। মানুষগুলো কেমন হঠাৎ করেই বদলে গেল। টাকা কড়ি ধন সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারে? যাওয়ার সময় কিছুই যাবে না সাথে, তা জেনেও তো দুনিয়ায় এক টুকরো শখ আহ্লাদ বুনতে থাকে। অথচ এই শখের গুরুত্ব দিতে জানে না লোকে। সে কথায় আঘাতপ্রাপ্ত হয়ে চুপচাপ বেরিয়ে যায় ঘর ছেড়ে। আর একবারও জিজ্ঞেস করবে না এসব কিছু। শখের কোরবান হয়েছে, যন্ত্রণা কেবল তারই হোক, সম্পদ তো ওনারই ছিল। আর এই সুখ সম্পদে শখটা কেবল নিজের মতো সাজিয়েছে পারভিন। এত বছর যাবৎ যত্নে সাজিয়ে রাখা সংসার আজ বিধ্বস্ত প্রায়। প্রতিটি দিনক্ষণই যেন তাকে অবিরত কাঁদিয়ে চলেছে। শেষকালে বুঝি মানুষ গুরুত্ব হারিয়ে বড় অযত্নের হয়। এদিকে ইফতেখারকে কল করে এক্ষুনি বাড়ি ফিরতে বলেন আফজাল হোসেন। অতবার গুনতে থাকেন তার ফেরার প্রহর, গুনতে থাকেন স্মৃতি বিজড়িত নাটাই। সেদিনের রূপসী শ্যামঙ্গিনী নাকি আজ ধরণী থেকেই ছাটাই। রাত প্রায় 9টা। শিশির এসেছে বাড়ি। হুড়মুড়িয়ে ঘরে এসে শ্রাবণকে খুঁজছিল।
মেয়ের চেহারা দেখে সুলতানা চিন্তাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে? আপি কোথায় মা? তোমার ফোন বন্ধ কেন? 1 ঘন্টা যাবত ট্রাই করছি। ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গিয়েছিল, খেয়াল করিনি। কিন্তু কি হয়েছে? আপনি কোথায়? বাথরুমে। এদিকে মায়ের কাছে জবাব পেতে পেতে ওদিকে শ্রাবণ বেরিয়ে এসেছে। তৎক্ষণাৎই দুজনকে সেদায় ফাতিহার মৃত্যু সংবাদ। শ্রাবণ স্তব্ধ হয়ে গেছে যেন খবরটা পেয়ে। একই শুনল সে, একই হলো। ঘণ্টাখানেক আগেই শিশির টিউশনিতে থেকে খবরটা পেয়েছে শিখার ফোন কল হতে। শ্রাবণকে পায়নি, তাই শিশিরকে জানিয়েছে শিখা। শিশির মায়ের কাছে কল করেও পাচ্ছিল না তাদের। একটু আগে ভাগে টিউশনি শেষ করে সে রওনা হয়। জ্যামে পড়ে হয় আরো দেরি। অবশেষে খবর পৌঁছেও শান্ত নয় সে। আবার ছুটছে শ্রাবণের সাথে স্বপ্ন নিকেতনে। সুলতানা একদম নিষেধাজ্ঞা জারি করেননি, বরং ব্যথিত হলেন শোক সংবাদে। মেয়েরা বেরিয়ে গেল চটজলদি করে। পিছু থেকে তিনি বলে দিলেন সাবধানে যেতে, বেহুশ যেন না হয়। অথচ শ্রাবণের পুরোটা পথই যেন ছিল একটা ভিন্ন শহর, ভিন্ন গলি। এত দূরত্বে মনে হচ্ছিল এই পথ। বুকের ভেতর ধড়ফড় করছিল অনবরত। আত্মার আত্মীয় দূরে সরে গেছে কিছু কাজ অপূর্ণ রেখে। সে ঠিক থাকেই বা কি করে সামলাবে তার নিজেকেই। পথ তো সামলে নিয়ে এলো শিশির, কিন্তু মনের সামালে একমাত্র রব ব্যতীত আর কার সাধ্য কার্যকর। তবুও সে সীমান্তে এসে ভেঙে পড়েনি শ্রাবণ। ফাতিহার নিথর মুখটা দেখতে জলে টইটম্বুর হয়ে গেছে দু চোখ। বুকের ভেতর হাহাকার, মুখে নেই কোনো শব্দ। একটানা কেবল তাকিয়েই রইল ভেজা চোখের হাজারটা প্রশ্ন সামনে রেখে। আজ সকালেও এই মুখটা জীবন্ত দেখে গেল, জীবন্ত হাতটা ছুঁয়ে গেল, মুখে খাবার তুলে গেল, ওষুধ তুলে গেল, মাথায় হাত বুলিয়ে কত কথা বলে গেল। ফাতিহা কাঁদলেন। কতটা সময় জুড়ে তাকিয়েছিলেন তার দিকে। শ্রাবণ যাওয়ার আগে কর্তৃপক্ষের সাথেও কথা বলে গেছে। এখানে ডাক্তার দ্বারা তার চিকিৎসা তো চলছিলই, তারপরও অপরিবর্তিত অবস্থার কারণে শিখার আবেদন মঞ্জুর হয়েছে। দুপুরেই তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, কিন্তু ফাতিহার কোনো উন্নতির সুযোগ হলো না। হসপিটাল থেকে ফেরা হলো না আর সুস্থতা নিয়ে। মাগরিবের আগ মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। পরপরই ম্যানেজমেন্ট বিভাগ থেকে তার পরিবার বলে দাবি করা আফজাল হোসেনের তথ্যপত্র ঘেটে খবর পৌঁছে দেয় ফোন কলে। তার কিছুক্ষণ পর খবর পায় শিখা। সে নির্দিষ্ট কর্মঘণ্টার পর বাড়ি চলে গিয়েছিল বিকেলে। খবর পেয়ে পুনরায় আশ্রমে এসে নিশ্চিত বিস্তারিত জেনে শ্রাবণের সাথে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হয়। শিশিরের সাথে যোগাযোগ করে পরক্ষণে। কিছুক্ষণ আগেই ফাতিহাকে হসপিটাল থেকে এখানে আনা হয়েছে। আশ্রমের সমস্ত বৃদ্ধাদের ভিড় পড়েছে তার আশেপাশে। কেউ বা কাঁদছে, পাশের বেডের মহিলাটা একটু বেশি কাঁদছে। সাথে চলে গেল যে, তাকেও যেতে হবে বুঝি এমনই করে। মিনিট 10 আগে এলেও শ্রাবণ মাত্রই খেয়াল করলো এখানে ইফতেখার ও আফজাল হোসেনকে। তারা আরো বেশ কিছুক্ষণ আগে এসেছে এখানে। ভিড় থেকে একটু পিছনেই দাঁড়িয়ে আছে ইফতেখার। নিশ্চুপ নিষ্পলক তাকিয়েছিল এতক্ষণ শ্রাবণের দিকে। কেমন থমথমে স্তব্ধতা নিয়ে শ্রাবণ ফাতিহাকে দেখছিল যে, তাই মনোযোগে দেখছিল সে। শ্রাবণের ছলছলে চোখ জোড়া সেদিকে স্থির হতেই যেন তার মলিন শান্ত চোখের পলক পড়ল এইমাত্র। ক্ষোভগ্রস্ত দৃষ্টিজোড়া শ্রাবণ থেকে সরিয়ে নিয়েছে ইফতেখার। মনটা বড্ড খারাপ হয়ে আছে তার। যে মানুষটা বাড়ি নেওয়ার জন্য হুট করে আপনজনদের বিরুদ্ধে লড়তে শুরু করেছিল, আজ সেই মানুষটাকে যে এভাবে বাড়ি নিতে হবে তা একদম ভাবতে পারেনি। বাবার মুখে মৃত্যু সংবাদ শুনে হৃদয়টা নিস্তেজ হয়ে গেছে একদম। নতুন রঙের সন্ধান দিতে পরিকল্পিত জীবনের রেল লাইনটা যেন হুট করেই বেঁকে গেল। আর হলো না পাওয়া প্রত্যাশার পূর্ণতা, আর হলো না ফাতিহার শখের সংসারে ফেরা। ইফতেখারের পাশেই একটা চেয়ার পাতন আছে, যেখানে গম্ভীর মুখে বসে আছে আফজাল হোসেন। দৃষ্টির সম্মুখে ভিড় থাকলেও তার দৃষ্টির মনোযোগ মূলত শূন্যে। ইফতেখার শ্রাবণ থেকে চোখ ফিরিয়ে নেওয়ার পর কম্পিত এক নিঃশ্বাস ফেলে আবারও ম্যানেজারের কাছে যায়। তাদের আবেদনের কি ব্যবস্থা হলো দেখতে। ফাতিহাকে নিয়ে যাওয়ার ব্যাপারে অনেকক্ষণ যাবতই শুধু আলাপ আলোচনা চলছে তাদের সাথে। বিপু কল করেছে, সে রাস্তায় আছে, আসছে এখানেই। ইফতেখার নিষেধ করে দেয় তাকে। যখন নিশ্চিত অনুমতি পাওয়া হবে কর্তৃপক্ষ হতে, তখন তাকে ওদিকে দাফনের ব্যবস্থাটা করতে হবে। অহেতুক এখানে আসার প্রয়োজন নেই। ওদিকে কর্তৃপক্ষ আফজাল হোসেনকে পুনরায় ডাকার কথা বলতে তিনি গম্ভীর মুখে চেয়ার ছেড়ে ধীর পায়ে হেঁটে যান ইফতেখারের ডাকে। শ্রাবণ শোকে কাতর হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ফাতিহার শিওরে। হঠাৎ শিখে এসে কাঁধে হাত রাখে, সান্ত্বনা সমেত বলে। চোখের ধারা বয়ে গেলেও ভারাক্রান্ত বুক হতে দীর্ঘ নিঃশ্বাস প্রবাহিত হয় শ্রাবণের। নিজ হাতে গাল মুছতে মুছতে বলে, হ্যাঁ তাই, যেটুকু সময়ের জন্য এসেছি সেটুকুতে গড়া ছোট ছোট শখগুলো পূর্ণ করার ক্ষমতা নিয়ে আসেনি। শ্রাবণ ভুরুকোণে সূক্ষ্ম ভাঁজ ফেলে বলে, গাড়ি কেন, কোথায় নিয়ে যাবে? সত্যি জানি না। শ্রাবণ চেয়ারের দিকে তাকিয়ে দেখা আফজাল হোসেন সেখানে নেই।
সে হন হন পায়ে ছুটে কর্তৃপক্ষের কক্ষের দিকে। তবে সে পর্যন্ত যেতে হয়নি তাকে। ম্যানেজারের নিকট দাঁড়িয়েছে ইফতেখার আফজাল হোসেন। কথা বলে চলে এসেছে ততক্ষণে। ফাতিহা ছাড়পত্র দিলেই তাতে স্বাক্ষর করে নিয়ে যেতে রওনা হবে তারা। এমনই ম্যানেজারকে সালাম দিয়ে কথা রাখতে চায় শ্রাবণ। স্যার কি চলে গেছে ভাইয়া? মাত্রই তো আমাকে ছাড়পত্র দিতে বলে বিদায় নিল। বেরিয়েছে কিনা দেখা হয়নি। ছাড়পত্র দেবেন না, আমি আসছি একটু স্যারের সাথে কথা বলে। বাবা ছেলে দুজনেই চোখ তুলে তাকায় তার দিকে। এদিকে ম্যানেজারের প্রশ্ন, সে কি, কেন? শ্রাবণ একবার তাদের দিকে তাকিয়ে পরক্ষণে ম্যানেজারের জবাব দেয়, ওনার দাফন এখানেই হবে। পরিবার দাবি করলে ছাড়পত্র দিতে আমরা বাধ্য। স্যারের হুকুম পড়েছে। কিন্তু তিনি কখনোই গ্রামে যেতে চাননি। ওনার ইচ্ছাকে প্রাধান্য দেওয়াটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। স্যারের সাথে আমি কথা বলে আসছি এক্ষুনি। দেখেন, নিষেধাজ্ঞা আনতে পারলে দিব না। পাশ থেকে গম্ভীর কণ্ঠে উঠে আসে আফজাল হোসেনের ক্ষোভ। চাইতাছো কি তুমি? নির্ভয় শক্ত গলায় মুখোমুখি জবাব দেয় শ্রাবণ। দাফন এখানে হবে তাই চাইছি। সব জায়গায় গোলমাল না করলে তোমার চলে না। যেই একটা ব্যবস্থা করছি সেই তোমার ঝামেলা দূর করতে হবে। ব্যবস্থা তো আপনার আরো আগেই করা উচিত ছিল, করেছেন আপনি তা। এখন আর ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই, সকল ব্যবস্থা বিধাতা করে দিয়েছেন। কথা বাড়ায়ও না, আগেই করতে চাইছি, সময় সুযোগ দেয় নাই। সময় দেবে সুযোগ? এই বয়সে এসেও এমন মিথ্যা মুখে মানায় না আপনার। একটু তো ক্ষান্ত হন। ক্রুব্ধ হয়ে আসে আফজাল হোসেনের মুখাবয়ব। শক্ত চোখে তাকিয়ে থাকে শ্রাবণের দিকে। এদিকে ইফতেখার এগিয়ে এসে তার বাহু ধরে বলে, হঠাৎ থমথমে মুখে হন হন পায়ে টেনে নিয়ে আসে কক্ষের বাইরে। একপাশে দাঁড় করিয়ে কটমটে চোখে দুটো শ্রাবণের ব্যথিত বিস্মিত চোখে রেখে সে বলে, আর একটা কথাও বলবে না তুমি, একটা শব্দও না। অধিকার সহ নিয়ে যেতে এসেছি, ছিনিয়ে না। এখানে তুমিও একটু অন্যরকম করার চেষ্টা করলে ইফতি হাজার গুণ অন্যরকম হয়ে উঠবে। আম্মার দাফনও চেয়ারম্যান বাড়িতেই হবে। একদম চুপ থাকো বলছি। নিচে স্বরে তীক্ষ্ণ কণ্ঠে শ্রাবণকে সাবধান করে ইফতেখার। শক্ত চাপে ধরে রাখা বাহু ছেড়ে দিয়ে আবারও পিছু পথে যেতে ধরে আরো এক বাক্য সে বলে যায় তাকে, সর্বত্র সব লোকের নাক গলানোটাও সাজে না। শ্রাবণ স্থির ব্যথাতুর চোখে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। এই কথাগুলো যদি সেই আফজাল হোসেন বলতেন তবে অনেক পোক্ত জবাব তার কাছে ছিল। কেননা সে জানে আফজাল হোসেন চায়নি ফাতিহা বাড়ি যাক। ও বাড়ি থাকতে নিজ কানেই তো শুনল। আফজাল হোসেন যে ফাতিহাকে বাড়ি নিয়ে যেতে ইফতেখারকে সম্মতি দেয়নি সেদিন। এর পরের বার্তা তার জানা না থাকলেও সে আরো কিছু কথা এখানে এসে জেনেছে শিখার মুখে যে আফজাল হোসেন সেদিন এখানে এসেছিলেন এবং সেদিন হতেই ফাতিহা এমন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। শ্রাবণের ধারণা আফজাল হোসেন তাকে অপছন্দের সাথে এমন কিছু বলেছে যার জন্য শোকাতুর হয়ে এমন অবস্থায় উপনীত হয়েছেন তিনি। তাই তার প্রতি ক্ষোভ রেখেই বাধা হয়ে দাঁড়াচ্ছিল ফাতিহাকে এখন নিয়ে যাওয়ার ব্যাপারে। অথচ এই রুখে দাঁড়ানোর কার্যক্রমে মুহূর্তেই থেমে যেতে হলো তাকে। পারল না ইফতেখারের ওই চোখে চোখ রেখে দুটো কথা বলতে। পারল না একই রকম শক্ত গলা ইফতেখারকে সেই পোক্ত জবাবের এক বাক্য বলতে। কেন বলবে? ইফতেখার তো তেমন আচরণ প্রাপ্য নয়। সে নিজ চোখেই তো দেখেছে ফাতিহাকে ফিরিয়ে নেওয়ার জন্য যে এই লোক কতটা উদ্গ্রীব হয়েছিল। পরিজনদের বিরুদ্ধে একা লড়তে প্রস্তুত ছিল, তাই সে পারল না তার বিরুদ্ধে আজ লড়তে। অথচ মন থেকে একদম ইচ্ছুক নয় আফজাল হোসেনের সেই ভিটায় ফাতিহাকে যেতে দিতে। মানুষটা যদি এক বিন্দু মায়া দেখেন জীবিত ফাতিহার উপর, হয়তোবা অসুস্থ মুখটাও এক ঝটকা হাসির সাথে সব দুঃখ ভুলে যেতে পারত। অথচ সে জানল না যে এই সিন্ধু তুল্য দুঃখী জীবনে বিন্দু মায়ের পরশটুকু ফাতিহা আরো শোকাতুর করে তুলেছিল শেষ দিনগুলোতে। বন্দোবস্তের সাথে লাশবাহী গাড়িটার স্বপ্ন নিকেতন ছেড়ে চলে গেল। নিস্তব্ধ বেশে শ্রাবণ গেটের বাইরে তাকিয়ে রইল। কিছু করার, কিছু বলার ক্ষমতা নেই তার। যাই চেষ্টাটুকু করে যেত আফজাল হোসেনের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাও সম্ভব হলো না। মাঝপথে ইফতেখারে বাধায়। ইফতেখারের চেষ্টাকে টপকে যাওয়ার শক্তি সে পেল না। গাড়িটা যতদূর গেল শ্রাবণের মনটা তত গাঢ়তর ভাবে ভেঙে গেল। কতগুলো দিন এই স্বপ্ন নিকেতনের দেয়ালে দেয়ালে কত রকম স্মৃতিতে জড়িয়েছিল ফাতিহা। এই যে আজ বের হলো, আর ফেরা হবে না কভু। শুরুটা এখান থেকে হয়েছিল, শেষটাও সেখানেই নিঃশেষ হওয়ার বন্দোবস্ত। তবু গ্রামের মাইকে সাড়া পড়েছে। যাদের কাছে অপরিচিত তারা পরিচিত হওয়ার জন্য ছুটছে, যাদের কাছে পূর্ব পরিচিত তারা বিস্মিত হয়ে পড়েছে। চেয়ারম্যানের প্রথম স্ত্রীর পরিচয় কে বহন করে? ফাতিহা এতদিনে কোথা থেকে আসে? কোথায় লুকিয়ে রাখা হয়েছে তাকে এত বছর? তবে নানান মুখে নানান প্রশ্ন। তবে প্রত্যক্ষ জিজ্ঞেস করতে বড় ঘরে ছুটে যেতে পারে না চাইলেই। দেয়ালে বাইরে কানাঘুষা চলছে রীতিমতো। পথে সাত্তারকে দেখেও জিজ্ঞাসা চালাতে ব্যস্ত হয়
কোনো কোনো পথিক। বাড়ি এসে শিরিনের কাছে, মজিদার কাছে কান পাতা শুরু করেছে প্রতিবেশীরা। কোনো জবাব কেউ দিতে পারছে না। এ বাড়িতেও প্রত্যেকেরই সময়গুলোই যেন স্তব্ধতায় কাটছে। মজিদা অন্যরকম স্তব্ধ। শ্রাবণ মেয়েটা ফাথিয়ার পরিচয়ে আশ্রিত হয়েছিল তার কাছে। যতদূর জেনেছে ফাথিয়া তার জীবনে ভালো আছে, কিন্তু আজ কি নতুন শুনে আবার চেয়ারম্যানের স্ত্রী হিসেবে কেন পরিচয় উঠে তার? আর সবচেয়ে বড় যে ব্যাপারটা প্রাণে আঘাত এনেছে তা হচ্ছে সখীর মৃত্যু। সংবাদ যখন পাওয়াই গেল, মৃত্যু সংবাদটাই কি পাওয়ার ছিল? এ জীবদ্দশায় আর দেখা হলো না ওই তরুণ আভার মুখ। আজ তবে কেমন হয়েছে চোখে লেগে থাকা সেই তরুণী মুখটা? শহরে থাকতেই বিপুকে বন্দোবস্ত করার হুকুম দিয়েছে ইফতেখার। বিপু এদিকে ব্যবস্থা করতে ব্যস্ত। পারভিনের অবস্থা নিস্তব্ধতার সাথে বেহাল। কোনো সারা শব্দ যেন ভাসতেই চাইছে না আজ চেয়ারম্যান বাড়িতে। অথচ বাইরের লোকেদের মনে তোলপাড়। এদিক ওদিক নানা দিকের দুশ্চিন্তা ও মালিন্যতায় ইফতেখারের মুখটাও হয়েছে দেখার মতো। গাড়ি থেকে নেমে বিপুর কাছে এগিয়ে বলে, ব্যবস্থা হয়েছে? গোরখোদকে কাজ করছে। ইফতেখার গাড়ির দিকে চলে যায় আবার। ভাড়া পরিশোধ করতে হবে। এদিকে জবাব দিয়ে ভাইয়ের মুখের দিকে হতভম্বিত ভাবে তাকিয়ে আছে বিপু। ভাইয়ের মুখাবয়বের করুণ অবস্থা তার চোখে স্পষ্ট। ফাতিয়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা ইফতেখার ব্যর্থ। মূলত এই ব্যাপারটাই তাকে আরো ভেতর থেকে ভেঙে দিয়েছে যেন। তার উপর মাথার চারপাশে নানান দুরূহের চাপ তো লেগেই আছে। তার জীবনে শ্রাবণ আসাটাও একটা চাপ। এই যে তাকে সেখানে রেখে চলে এলো আজও। মন কি সেদিক থেকেও এক বিন্দু স্বাভাবিক আছে? গাড়ি চলে যেতে ইফতেখার আসে সাত্তারের বাড়ি। প্রায় আধ ঘন্টা আগে ভ্যান নিয়ে বাড়ি ফিরেছে সাত্তার। ইফতেখার এসে শিরিন ও সাত্তারকে বারান্দায় বসা অবস্থায় পায়। পাশে মজিদা দাঁড়িয়েছিল বারান্দার খুঁটিতে ধরে, কথা বলছিল নিজেদের মধ্যে। এমত অবস্থায় উঠোনের আধারে ইফতেখারের উপস্থিতি তিনজনের দৃষ্টি তার দিকে স্থির হয়। ইফতেখার নরম কণ্ঠে নির্দ্বিধায় আহ্বান করে সাত্তারকে, কাকা, আম্মার জানাজা বালুর মাঠে, জানাজায় আসে। থমথমে মুখে সাত্তার বলে তাকে, ওই বাড়ির কেউর জানা যায় আমি চাইতাম না, তোরা না আইলেও শান্তি। ইফতেখার একই মলিন স্বরে শান্ত গলায় বলে, মানুষ মৃত্যু সংবাদে কখনোই খুশি হতে পারে না। আপনার মনের অবস্থা আল্লাহ ভালো জানেন। ক্ষোভ নিয়ে বসে থাকবেন না, আফসোস হবে পরে। সুযোগ তো বারবার আসে না বলেন। ওই বাড়ির কেউ হওয়ার আগে তো বোনটা আপনার মনে মনে না কেঁদে জানাজায় সামিল হতে আসেন। 12টা বাজতে কয়েক মিনিট বাকি, উজু করে আসেন। কিছু বলতে চেয়েও যেন গলা দিয়ে কথা আসে না সাত্তারের। অজানা কিছু একটা যেন গলা চেপে রেখেছে। কণ্ঠে উচ্চারিত হতে চাইছে না কিছু, শুধু কণ্ঠটা ধরে আসছে যেন। ইফতেখার নিজ উদ্যোগেই তাকে আহ্বান করতে এসেছিল। কথার পরপরই চলে গেছে দেরি না করে। আম্মার খাটিয়ে উঠবে তার কাঁধে, উপস্থিত থাকতে হবে বাড়িতে। এদিকে মজিদার মনে ইফতেখারের কথায় সায় দেয়। ছেলেটা মন্দ বলে যায়নি, যাই হোক রক্তের বোন তার। অগোচরে আফসোস ঠিক একটা হবে, তাই সেও বলে, যান ভাই যান, জানাজাটা পড়েন। সাত্তার স্থির বসেই থাকে, নড়ে না এদিক ওদিক। শিরিনের মনও একই কথা বলে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না স্বামীর ভয়ে। তারও বড্ড ইচ্ছে করছে ফাথিয়াকে একবার দেখতে, কিন্তু সেটা চেয়ারম্যান বাড়ি হওয়ায় যেন সাধ্যের বাইরে। বাড়ির সামনে দিয়েই খাটিয়ে গেল বালুর মাঠে। শেষবারের মতো মসজিদের মাইকে বাজে জানাজার আহ্বান। সাত্তারের কান পর্যন্ত আসে সেই আওয়াজ। একই জায়গায় নিস্তব্ধ বেশে বসে আছে সে। মিনিট খানিক পরেই উঠে চলে যায় বাড়ির বাইরে। শিরিন একা একা বসে থাকে তার যাওয়ার পথে তাকিয়ে। জানালায় হেলান দিয়ে কান্তাও বসেছিল ঘরের ভেতরে। জানালা দিয়ে সেও দেখলো আধার পেরিয়ে বাবার অবয়ব হনহন পায়ে চলেছে রাস্তার দিকে। মসজিদের আওয়াজে তার বুকের ভেতরও ধুকভুক করে চলেছে। একজন ফুফু এতকাল বেঁচে ছিল তার, অথচ জানতই না। এখন যাই জানলো, তাও মৃত হিসেবেই জানতে হলো। মানুষের জীবনে এত অদ্ভুত রহস্যে ঘেরা কেন? মসজিদে অজু করে জানাজায় এসে সামিল হয়েছে সাত্তার। বহু লোকের উপস্থিতি আছে এই মধ্যরাতেও। যে সময় গভীর ঘুমে মগ্ন থাকে, সেও যেন সজাগ রয়েছে ভারী কৌতূহল নিয়ে। একদম পেছনের সারিতে এসে দাঁড়িয়েছে সাত্তার। পাশেই দাঁড়িয়েছিল বিপু। নানান কাজ সামলে দাঁড়াতে দাঁড়াতে তারও অবস্থান হয়েছে পেছনে। সাত্তার তাকে খেয়াল না করলেও বিপু করেছে, এবং মনে মনে একটু অবাকই হয়েছে। সে আসবে তার ধারণার বাইরে ছিল। জানাজার পর খাটিয়া পুনরায় আসে চেয়ারম্যান বাড়ির দিকে। সাত্তার পিছু চলতে চলতে নিজ বাড়ি পর্যন্তই থেমে গিয়েছিল। মনটা কেমন করছিল খাটিয়ার দিকে তাকিয়ে। কেমন আছে, কি অবস্থায় আছে ভেবেও পেল না সে। কিন্তু মনের অবস্থা আজ বড় দুরূহ। এই সংসারে একজন সংসারীর ঠাঁই না হলেও চেয়ারম্যান বাড়ির পারিবারিক কবরস্থানই ফাথিয়ার শেষ আশ্রয়স্থল হলো। একে একে সমাধির সকল কার্য শেষ হলো সময়ের সাথে সাথে। এক দুঃখিনী গল্প শেষ হলো নিমিষে। সে কি স্বাদ আর সে কি পরিকল্পনা ছিল গত দিনগুলো জুড়ে। আজ সবটাই থমকে আছে অপূর্ণতায় মিলিয়ে। পারিবারিক কবরস্থানের কাজ শেষ করে বাড়ির গেটে প্রবেশ করে ইফতেখার। বড্ড ক্লান্ত লাগছে শরীর ও মন। হাঁটার গতিও যেন স্বাভাবিক নয়। কদম জুড়েও ছড়িয়ে ছিটিয়ে আছে ক্লান্তিরা। পিছু থেকে হঠাৎ বিপুর কণ্ঠ আসে,
খুব বেশি দূর হতে ডাকেনি, ঘরে ওঠার আগে সামান্য দূরত্ব থেকে থামলো আর কি। ইফতেখার ঘাড় ঘুরিয়ে তাকেই বিপু ঘন পায়ে স্বল্প সময় তার নিকটবর্তী হয়। একটে ঘরের দিকে চলতে চলতে নিচু স্বরে বলে, সাত্তার কাকা জানাজায় গেল দেখি, আমি ভাবছিলাম যাবেই না। গেছে? দেখলাম না তো। হ্যাঁ গেছে তো, পেছনে দাঁড়াইছিল, তুমি তো সামনের দিকে ছিলা। যাক, গেলে ভালো, নয়তো বড় আফসোস করতেন কোনো না কোনো সময়। আমি তখন বারে গিয়েছিলাম ওনাকে সাথে, নিষেধ করেছিলেন, ভেবেছি সত্যিই বুঝে আসেননি। ও তুমি যাওয়াতেই আসছে তবে? না, আমাকে তো নিষেধই করে দিলেন, আত্মার টান থেকে গেছেন। বলতে বলতে বারান্দা অতিক্রম করতে থাকে তারা। সাত্তারের প্রসঙ্গ বাদ দিতে না দিতে বিপু সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করে, ভাবি দেখি এলো না? খবর পাইনি সেখানে? পথ চলায় গতি কমিয়ে চোখ তুলে তার দিকে তাকায় ইফতেখার। পরক্ষণে ঘরের দুয়ার ভেদ করে ভেতরে প্রবেশ করতে পা বাড়িয়ে বলে, এসেছে, সেখানে দেখেছে। যা তো, মা কেমন আছে দেখ একটু। আশেপাশের কারণে ওনার মাথায় বড্ড চাপ পড়ছে আমার মনে হয়, একটু খেয়াল রাখি সবাই। আমার চেহারা দেখলে রাগে কেমন দুঃখ পায় মা, তাই আমি সামনে যাচ্ছি না আপাতত। বিপু আর ঘরে প্রবেশ করে না। তার ভালো ভাবিটা যে ভীষণ ভালো, ভাইটাকে গাঢ় রকম এক কষ্ট দিয়েছে তা বেশ ভালোই উপলব্ধি করতে পারে সে। তাই তো কি সুন্দর এড়িয়ে গেল কথা শুরু না করতেই। সে মাকেই একটু দেখতে চলে যায় পাশের ঘরে। বাবার মনটা ভীষণ রকম খারাপ হয়ে আছে। এ প্রান্ত ও প্রান্ত উভয় প্রান্তের কিছু চোখ আজ নির্ঘুম রাত যাপন করছে। নানান ব্যথায় একত্রের পিঞ্জিরার ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে। যেমন ঘুম নেই চেয়ারম্যান বাড়ির কারো চোখে, তেমনই নেই এদিকে শ্রাবণের চোখেও। স্বপ্ন নিকেতন থেকেই কেমন নিস্তব্ধ বেশি এসেছে। খাওয়া দাওয়া তো দূর, একটু স্বাভাবিক উত্তর পর্যন্ত করতে পারেনি মায়ের জিজ্ঞাসার। সুলতানা মেয়েকে সান্ত্বনা স্বরূপ মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ বুঝালেন এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে। তেল লাগিয়ে দিলেন মাথায়, সাথে অপ্রকাশ্যে এই দুঃখ পুষলেন যে তিনি পৃথিবী ছাড়া হলে না মেয়ে দুটো এমনি শোকাহত হয়ে পড়ে, আবার একদম না হোক এমন কিছু। তার রত্নাকন্যারা সবসময় শক্ত ও শক্তিশালী থাকুক, তাই তার প্রত্যাশা। একই বিছানায় মা ও মেয়েদের অবস্থান। একটু সময় নিয়ে হলেও পাশের দুজন ঘুমিয়ে পড়েছেন, কিন্তু শ্রাবণের চোখের দ্বার প্রান্ত ছুতে পারছে না নির্ডাখর। ফাতিয়ার দুঃখী জীবনের ডায়েরির প্রতি পাতার প্রতিটি শব্দই যেন তার স্মরণে উথাল পাতাল ঢেউয়ের মতো ধাক্কা খাচ্ছে। মনে পড়ছে ওই মুখের হাসি, চোখের কান্না, মনে পড়ছে ছোট ছোট অভিযোগ আর অভিমান। আরও মনে পড়ছে চেয়ারম্যান বাড়ির আশ্রয়স্থলে তার না যেতে চাওয়ার বায়না, অথচ সে কিছুই করতে পারল না তার জন্য। জীবিত থাকতেও না, শেষ বেলার শেষ আশ্রয়ও না। এই ব্যথার প্রকোপে চোখ দুটো বারবারই অশ্রু ছড়ায় তার। মনটা বরাবরই চিৎকার করে বলতে চায়, আমি পারিনি আম্মা, আপনার শখের পূর্ণতা, সুখের পূর্ণতার এক অংশ পূরণ করতে পারিনি। আমায় ক্ষমা করে দিয়েন। এপারে যত দুঃখ পেয়েছেন ওপারে তার চেয়েও উত্তম সুখের প্রতিদান যেন পাওয়া হয় আপনার প্রিয় মানুষগুলোর সাথে, না হোক বরের কাছে আপনি ভালো থাকেন। ভোরের সালাত ফজর কারোই বাদ যায়নি আজ। পরিটা পর্যন্ত নামাজে দাঁড়িয়েছে কেমন এক ভয় ভয় উত্তেজনা নিয়ে। রাতে ভালো ঘুম হয়নি। হালকার উপর যাই হয়েছে সেটা ঘুম না, আরো কিছু ভাবা মুশকিল। বারবারই চোখ ভাসছিল ফাতিয়ার নিথর মুখটা। এতদিন যাবৎ এ বাড়ি কাজ করেছে, অথচ জীবনের প্রথম ও শেষ দেখা হলো এ বাড়িটার এই কৌতূহলপূর্ণ সদস্যের সাথে। তবুও কি ভীষণ অদ্ভুতভাবে বরাবরই কাছের কারো মৃত্যু হলে তার দিনক্ষণ ভয়াবহতার সাথে পার হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। নামাজ আদায়ের পরে বারান্দায় ঘুরঘুর করছিল পারভিনের দেখা পাওয়ার প্রত্যাশায়। ঘর থেকে তিনি বের হচ্ছেন না, কুরআন পড়ছেন অনেকক্ষণ যাবৎ। ডাকতেও তাই দ্বিধা। তার উপর মন মানসিকতার করুণ হাল তো আছেই। অবশেষে নিজ উদ্যোগে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দেয়, থালাবাটি মেজে নেয়। উঠোনে ঝাড়ু কাজ চালাতে চালাতে মন ভয়ে নিয়ে তাকায় ফাতিয়াকে শেষ গোসল দেওয়ার স্থানে। আগরবাতির ঘ্রাণে এখনো পুরো বাড়ি ছেয়ে আছে। গেটের দিকে তাকিয়ে দেখতে পায় ইফতেখারকে। কবর জিয়ারত করে বাড়ি ফিরছে সে। মাটির দিকে চোখ রেখে ভাবুক বিকশেই যেন ঘরে চলে গেল। পরের মনটা আরো বিষণ্ণতায় ছেয়ে রইল। বাড়ির একটা মানুষও আজ ভালো নেই। মানুষ চলে যাওয়ার শোক নাকি কারো পরিচয় ফাঁস হওয়ার শোকে কাতর হয়েছে সব, বুঝে ওঠা মুশকিল। তার শ্রদ্ধেয় কাকা এমন একটা গোপন চিত্র না তৈরি করলেও পারতেন, তবে আজ হয়তো বাড়ির পরিবেশটা অন্যরকম থাকতো। বড়সড় নিঃশ্বাস ফেলে কাজে মনোযোগ দিয়েছে পরি। ইফতেখার আবারও কিছুক্ষণ শুয়েছিল ঘরে এসে। বিপু সেই যে ফজরের আজান শুনতে পেয়ে বেরিয়েছে আর ঘরে আসেনি। এদিকে আফজাল হোসেনও নামাজ পড়েই কবর জিয়ারত করে এসেছেন ইফতেখারের আগে আগে। কিছুক্ষণ ঘরের ভেতর বসে থেকে এখন আবার চেয়ার নিয়ে বসে আছেন বারান্দায়। পরে শুরুতে একবার জিজ্ঞেস করেছিল চা খাবে কিনা, একটু পরে খাবেন বলেছিলেন। তাই কিছুক্ষণ পরে সে পরি আবারও জিজ্ঞেস করে, কাকা চা দেয়? না, খাইতাম না। চুপচাপ চলে যায় পরি। আগেই তো চা বানিয়ে ফেলেছিল তার জন্য, কিন্তু এখন কে খাবে তা? জানালা দিয়ে বকুল কাকাকে দেখে গোয়ালের কাছে কাজকর্ম সেরে চুপটি করে বসে আছেন তিনি। পরি ডাকে,
বকুল কাকা, ওই বকুল কাকা। বকুল কাকা ফিরে তাকাতেই পরি বলে, চা খাইবেন? না। কে, রোজা রাখছেন? না, পাতিলের পোড়া চা আমি খাই না। তোর চা তুই খা। পরি মনে পড়ে কিছুদিন আগের কথা। পরীকে চা খেতে দেখে বকুল কাকাও চা চেয়েছিল সেদিন। দুষ্টু পরি ঠমক মেরে নিষেধ করতে গিয়েও করেনি। চায়ের লিকার পাতিলে অবশিষ্ট ছিল মনে পড়ে, তাই ঝগড়ার শাস্তি দিতে উদ্বুদ্ধ হয়ে চায়ের লিকার 1 কাপ পানি ঢেলে নেড়েচেড়ে চা রঙা করে কাপে ছেঁকে নিয়ে যায়। বকুল কাকা তা মুখে তুলে ক্রুব্ধ হতেই ফিক করে হেসে বলেছিল, চা শেষ। কিন্তু মুরব্বী মানুষকে নিষেধ করে কিভাবে, তাই যা ছিল নিংড়ে নিংড়ে পানিতে কাপ ভরাট করে এনেছে তার জন্য। আর তারই ফলশ্রুতিতে আর চা খেতে রাজি নয় বকুল কাকা। পরে মুখ টিপে কিঞ্চিত হেসে কাপে করে চা নিয়ে আফজাল হোসেনের কাছে দিয়েই বেরিয়ে যায় ঘর ছেড়ে। গোয়ালের কাছে এসে চায়ের কাপ এগিয়ে দেয় বকুল কাকার সামনে। ধরেন, খাইলে খান, কাকি তো চা কইরা খাওয়ায় না। জানি পরির স্পেশাল চা খান। কইছি না খাইতাম না। আরে খান, আজকারটা ভালো আছে, চেয়ারম্যান কাকার জন্য মনোযোগে বানাইছি, কিন্তু তিনি খাইবেন না। তাও তো ফেলানোটাই দিলি। আপনার জন্য এবার আলাদা হাড়ি বসা মনে জমিদারি পাইছে, খাইবেন কিনা কন? কাপ হাতে নেয় বকুল কাকা। খাওয়া শেষে কাপটা জানালা দিয়ে রাখতে বলে চলে যায় পরি পরপরই। তবে বারান্দায় ওঠার আগেই থেমে যায় গেটের দিকে কারো উপস্থিতি পেয়ে। আফজাল হোসেন গম্ভীর মুখে ভাবনায় মত্ত ছিলেন চেয়ারে বসে। তারও ধ্যানভগ্ন হয় বাড়িতে অতিরিক্ত কারো উপস্থিতিতে। শ্রাবণ এসেছে। বুকে জমা একরাশ ব্যথা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে শ্রাবণ। ফাতিহাকে নিয়ে প্রত্যাশার কাল এখন যেন সাপনিক হয়ে গেল তাদের নিকট। না হলে রূপনগর গ্রামের বাতাসে বুক ভরে শ্বাস নেওয়া, আর না হলো চেয়ারম্যানের স্বাদের সংসারের ঠাঁই। সবটাই ইতিহাস হয়ে বেঁচে রইল এই ভিটায়। নির্ঘুম রাত ও কান্নার কারণে চোখে মুখের অবস্থা একটু ভিন্ন রকম হয়ে আছে। পরি এবং চেয়ারম্যান যে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার দিকে, তা বুঝতে একদমই ভুল করেনি শ্রাবণ। পারভিনও মাত্রই বেরিয়েছিল ঘর থেকে, এমনিই বারান্দায় উঠে শ্রাবণ। আর তাই তিনিও থেমে গেছেন দরজার কাছে। ওদিকে বিপিও বাড়িতে প্রবেশ করেছে মাত্র। শ্রাবণকে দেখে কিঞ্চিত বিস্ময় জাগে তার মধ্যেও। ভেবেছিল গত রাতেই আসবে, তা না এলেও আজ সকালে দেখা গেছে ভাবিকে। বিস্ময়াপন্ন হয়ে সে দৃঢ় পায়ে এগিয়ে আসে ঘরের দিকে। শ্রাবণ চুপচাপ হেঁটে এসে দাঁড়িয়েছে চেয়ারম্যানের সামনে। মলিন গলায় একটা সালাম দেয়। চেয়ারম্যানও বিড়বিড়িয়ে দেয় সালামের জবাব। পরপরই শ্রাবণ স্পষ্টতার গলায় জিজ্ঞেস করে, ভালো আছেন তো আপনি চেয়ারম্যান সাহেব? সময় ও কণ্ঠের আকস্মিক পরিবর্তনে এর জবাব আর দেওয়া হয় না আফজাল হোসেনের। সে কি তার ছেলের সাথে বিদ্রুপ করলো তাকে? নেহাতি ভুল ধারণা এনেছে তার বিরুদ্ধে, তাতে নিশ্চিত হতে পারছেন যেন তিনি। শ্রাবণ বিদ্রুপাত্মক নিঃশ্বাস ফেলে বলে, ভালো থাকারই কথা। জীবন থেকে একটা সমস্যা চিরতরে চলে গেল বলে কথা। আর এই কটু কথায়ও কিছুটা আঘাতপ্রাপ্ত হন তিনি। তবুও নিশ্চুপ থেকে মুখটাকে থমথমে করে রাখেন। সে যে কি চায় কিছুই যেন ভেবে পায় না। কেন এমন করে অযথা? কেন অপরকে আঘাত করতে প্রস্তুত থাকে সবসময়? শ্রাবণ তার প্রত্যুত্তরের প্রত্যাশায় দাঁড়িয়ে নেই। পারভিনের দিকে একবার তাকিয়ে কাঁধে থাকা ব্যাগটা খোলে। রুমালে জড়ানো গহনাগাটি নিয়ে দরজার দিকে 2 কদম এগোয় পারভিনের সামনে। রুমাল খুলে গহনা তুলে ধরে বলে, আপনার গহনাগুলো বুঝে নিন, কোনো নড়চড় নেই। তাকে দেখেও চেয়ারম্যানের সাথে কথা বলার ধরন দেখে পারভিনের মুখও থমথমে হয়ে থাকে। সে খেমটা মেজাজে বলে, পালাইছি লাকা এগুলা নিয়ে। মলিন ঠোঁটের বাঁকে তাচ্ছিল্যকর হাসি এলিয়ে দেয় শ্রাবণ। বলে, দেখতে চেয়েছি আপনার হার্ট দুর্বল কিনা। গহনা হারানোই যদি সইতে না পারেন, ঘরে সতীন সইতেন কিভাবে? আসলে আপনার ভাগ্যই ভালো, এক নারী অধিকারের পেল না, আর আপনি অধিকারের পরে অতিরিক্ত পূর্ণতাটুকুও পেয়ে গেছেন। এই দেখুন, সতীন এলো, তাও লাশ হয়ে। মানে আপনার জীবনে কোনো ভেজাল নেই। বেশি বেশি বলতাছো না এসব? কাজ যখন বেশি পর্যন্ত গিয়েছে, কথা আর খোটা থাকে কিভাবে? ভাগ্যিস শ্রাবণ যা জানে এই রূপনগর তা জানে না। আফজাল হোসেন এমনিতেই ব্যথার যন্ত্রণায় ভেতরে ভেতরে কাতরাচ্ছিলেন। তার উপর শ্রাবণের এক একটা কথা তাকে আরো অসহনীয় যন্ত্রণা দিয়ে যাচ্ছে। তাই তিনিও চুপ না থেকে এবার ক্রোধান্বিত গলায় বলেন, তুমি আর একটা কথা বলবা না, একটাও না। ব্যথার ভারে ক্রোধের গলাও উঁচু হয় না যেন তার। উপস্থিত সকলেই ধরতে পারে এই গলার সুর কোন রঙের তান ধরতে চেয়েছিল, আর কোন রং ধরে নিয়েছে। শ্রাবণের গলা শুনে অর্প এসে দাঁড়িয়েছে দরজার কাছে, আর এদিকে বিপু পরিত আছে। সকলে যেমন কেমন বিস্মিত হয়ে আছে শ্রাবণের আচরণ স্পর্ধার উপর। শ্রাবণ পারভিনের হাতে গহনা তুলে দিয়ে পুনরায় এসে দাঁড়ায় চেয়ারম্যানের সামনে। নির্ভয় সুস্পষ্ট গলায় বলে,
কেন ভুল বললাম কিছু? সজ্ঞানে পুরনো পাতা ঘাটলে আমার এখন বলা একটা কথাও আপনি ভুল প্রমাণ করতে পারবেন না, সেটা আপনিও বেশ ভালোই জানেন। স্বপ্ন নিকেতন এই গল্পের একাংশ জানলে গত রাতে আম্মাও এখানে আসে না। তুমি সব জায়গায় বেশি বেশি করতেছো। বাচ্চা মানুষ বাচ্চার মতোই থাকো। আমার সজ্ঞান দেখাইতে গিয়া যে নিজের জ্ঞান হারাইতেছো সেটা তুমি বুঝতেছো না? আর কি বুঝতে হবে আপনাদের নিয়ে? আর কি বোঝার বাকি আছে এখনো? জীবন নিয়ে লড়তে লড়তে একটা প্রাণ হারিয়ে গেল চোখের সামনে, এখন আবার বোঝার বাকি পড়ে আছে বলছেন? কোন সুমহান বৈশিষ্ট্যর বর্ণনা দিতে চাইছেন আপনি? হ্যাঁ, স্বামীর ঘর ছিল, পৈতৃক ভিটা ছিল, নিজের নামে উভয় দিক থেকেই পাওনা সম্পদ ছিল, তবুও সেই নারী শহরের ধুলোই পড়ে রইল। একুল ওকুল উভয় কুলে পার আপনি নিজে হাতে ভেঙে দিয়েছেন নিষ্ঠুরতার সাথে। কিছু মানুষ সম্পদে খাবলায় না, জানেন তো? তারা একটা সম্পর্ক নিয়ে বাঁচতে চায় শুধুমাত্র, অথচ সম্পর্কিত মানুষগুলো নিরীহদের প্রতি এতটাই স্বার্থপর হয় যে সেই মানুষগুলোকে প্রতিনিয়ত ধোঁকা দেয়, ঠকিয়ে যায়, অধিকার থেকে বঞ্চিত করে। ফাতিহা নামক নারীও বঞ্চিত হয়েছিল। অতি মমতাময়ী বলেই কোনো দুয়ারে এসে দাঁড়াননি নিজের অধিকার চাইতে, শুধুমাত্র অধিকার দাতার ভালোবাসাটুকু তার প্রত্যাশা ছিল। সম্পদের প্রত্যাশা তিনি করেননি, আর লালসার ঘোরে অন্ধ মানুষগুলো তাকে ভালোবাসাটুকুও দিতে পারেনি। আর কি হবে এই প্রতিপত্তি দিয়ে? প্রকৃত অস্ত্র ধরতে না পেরেই তো জীবন যুদ্ধে হেরে গেলেন। ক্রমশই ক্রুব্ধ হয় আফজাল হোসেন। জেনে আর না জেনে বলা ছোট মুখের এত কথা তিনি নিতে পারছেন না। সুস্পষ্টবাদী শ্রাবণকে হয়তো তিনি শুরু থেকেই পছন্দ করতেন। দ্বিতীয় মেয়ের মায়াতুল্য চোখে দেখেন, তাই ততটা শাসাতেও পারেন না। শুধু চাইছেন আর না বলুক, থেমে যাক, সদাই হোক তার অবস্থার প্রতি। তাই ক্রোধের মাত্রা তীব্র হলেও তিনি কথা না বাড়িয়ে ছোটখাটো ধমকের মাধ্যমে সামলে নিতে চান। চুপ, একদম চুপ, নিজের ঘরে যাও চুপচাপ। আরো একবার তাচ্ছিলের হাসি শ্রাবণের মুখে। দুঃখিত চেয়ারম্যান সাহেব, আমি এখানে থাকতে আসিনি। আমার এখানে আসার উদ্দেশ্যের একাংশ গতকালই দাফন হয়ে গিয়েছে ওই কবরে। তারপরেও আজ আসার কারণ এই আপনাদের অর্থ সম্পদ বুঝিয়ে দেয়া, এক কণাও কম নেই, বুঝে নিন। শক্ত গলায় কথা বলে ঘুরে দাঁড়ায় শ্রাবণ। ব্যাগ থেকে কিছু টাকা বের করে গুনে নেয় ঠিক আছে কিনা। আরও নেয় ভাঁজ করা একটা কাগজ। বিপুর সামনে দাঁড়িয়ে এগিয়ে দিয়ে বলে, এটা নিন। চিন্তিতভাবে হাতে নেয় বিপু। বুঝে ওঠার জন্য কাগজটাই হয়তো খুলে দেখতো আগে, কিন্তু শ্রাবণী কারণ বলে দেয় সে ধরতে না ধরতে। এই টাকাটা আপনার ভাইয়ের, ওনাকে দিয়ে দেবেন। মন বলছিল ওনাকে হয়তো বাসায় পাবো না এ সময়, তাই ওনার জন্য কিছু কথা নিয়ে আসা কাগজের পাতায়, এটাও দেবেন। টাকা এবং চিরকুট হাতে দিয়ে সাথে সাথেই বাইরে বের হতে পা বাড়িয়েছে শ্রাবণ। সিঁড়িতে পা দিতে গিয়ে একবার পরের দিকেও তাকায়, কিন্তু বলে না কিছুই। পিছু হতে পারভিনের ক্রুব্ধ গলায় উচ্চারিত হয়, গহনা তো তোমার পরনে আরো আছে, সব দিয়া যাও, এই বাড়ির কিছুই নিতে পারবা না সাথে। থেমে যায় শ্রাবণ। পেছনে তাকিয়ে আপত্তিহীনভাবে ফিরে আসে আবার। পারভিনের সামনে দাঁড়িয়ে তার দেওয়ার হাতের চুড়ি জোড়া খুলে দিয়ে দেয় গহনার রুমালে। নিন, দিলাম। গলায় চেইনও আছে? হ্যাঁ আছে, কিন্তু দুঃখিত আম্মা, এটা আপনার দেয়া না, তাই আপনাকে দিতেও পারছি না। এটা আমি পরিনি, তাই খুলতেও পারছি না। যেই হাতে চেন আমার গলায় উঠেছে সেই হাত যদি খুলে নিয়ে আসতে পারে তো আসবে, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি থাকবে না। কিন্তু আপনার কথায় সেই চেন খুলতে আমার ভীষণ রকম আপত্তি। এটা আপনার দেয়া না, তাই কোনো রকম অজুহাত দেখিয়ে আপনার রেখে দেওয়ারও কোনো দরকার নেই। আসি। ইফতেখারের ঘরেই বসা ছিল, শুনছিল সবই। রাগে ফাটছিল, ক্ষোভের চাপে মগ্ন ছিল, অজানা এবং ব্যথায় আটকে ছিল। সুখ শান্তির এক বিন্দু অনুভব করারও যেন তার চারপাশে তীব্র অভাব। গলা শুনেও আসেনি মুখোমুখি হতে, চেয়েও পারেনি একটু শাসন করে তাকে ঘরেই বেঁধে রাখতে। এমন দশায় পড়ে আছে সে যে শ্রাবণের আচার ব্যবহারের কারণে তাকে সামনে সহ্যই করতে পারবে না, আবার মায়ার টানে জড়িয়েও নিতে পারবে না। না যেতে দিতে আর না রেখে দিতে প্রস্তুত আছে সে। সব দিকেই যত যন্ত্রণা ছড়াছড়ি। বাইরেও কেউ বলেনি সে যে ঘরে আছে। টাকা চাইলেই তার হাতেই দিয়ে যেতে পারত। যে বলবে সে তো জানতই না। মাত্র বাইরে থেকে এলো বিপু।
এদিকে আফজাল হোসেনও ক্রোধের চাপে নিস্তব্ধভাবে বসেছিলেন যেন। মৃত্যু শোক, মুখের উপর অপমান আর কটুবাক্যের ব্যথা তাকে ভীষণভাবে মর্মাহত করে রেখেছে। মন চাইছিল শ্রাবণ থেকে যাক, তবুও থামানোর মতো গলায় পর্যাপ্ত শক্তি পায়নি। মন ভালো নেই, মেজাজও ভালো নেই, কাউকে বোঝানোর মতো মানসিকতাও তার এখন নেই। সব মিলেই গম্ভীর হয়ে আছেন তিনি। তাছাড়া বাকিদের কারোই স্বাদ এবং সাধ্য বজায় রয়নি। কেবলই দেখে গেছে শ্রাবণের চলে যাওয়া। হনহন পায়ে বাড়ির সীমানা ছেড়েছে শ্রাবণ, রওনা হয় গন্তব্যের উদ্দেশ্যে। তার আগে পুনরায় একবার চেয়ারম্যান বাড়ির সীমানা ঘেঁষা পারিবারিক কবরস্থানের গেটে দাঁড়াতে ভুলে না। রাস্তায় দাঁড়িয়ে নিষ্পলক তাকিয়ে থাকে নব গড়ে তোলা কবর পানে। তার মমতাময়ী আম্মা সকল মায়া গুটিয়ে নিয়ে শুয়ে আছেন যেখানে। মনে মনে শান্তি কামনায় সালাম দেয়, দোয়া রাখে ওপারের সুখে পরিপূর্ণ থাকতে। চোখ দুটো টইটম্বুর হয়ে আসতেই তার নির্লিপ্ত চোখে পলক পড়ে, গাল দুটো ভিজে যায় অনায়াসে। জমা ব্যথা জড়ানো মায়া নিয়ে সেই প্রাঙ্গণও ছেড়ে যায় গন্তব্যে ফেরার উদ্দেশ্যে। শ্রাবণের আচরণের উপর চিন্তিত হয়ে বিপু টাকা ও কাগজ হাতে ঘরে এসেছে। ইফতেখারকে বিছানায় বসে থাকতে দেখে যেন আরো অবাক হলো সে। কিঞ্চিত বিস্ময়ের সাথেই খবরটা দেয়, ভাবি এসেছিল ভাই। ক্রোধ চেপে রাখা ইফতেখার কোনো প্রত্যুত্তর না করে এক পলকের জন্য চোখ তুলে তাকায় শুধু বিপুর দিকে। পরক্ষণে চোখ ফিরিয়ে নিয়েছে শ্রাবণের ব্যাপারে পাত্তা না দেওয়ার জন্য। বিপু তাতেও সন্দিগ্ধ, কাছে এসে টাকার কাগজটা এগিয়ে দিয়ে বলে, এটা দিয়ে গেছে তোমায়। ইফতেখার হাতের টাকার দিকে তাকায়, ভাই ধরবে কি ধরবে না তা নিয়েও কিছুটা সংশয় তৈরি হয় বিপুর মধ্যে। তাই পরপরই বিছানায় রেখে দেয় ইফতেখারের সামনে। বুঝতে পারছে তার মনটা ভারী হয়ে আছে, কথা বলতে চাইছে না হয়তো, তাই অতিরিক্ত কিছু বলেও নি সে। হাত মুখ ধুয়ে নিতে চলে গেছে, নাস্তা করবে। এদিকে ইফতেখারের চোখ সরে না টাকা থেকে। কিসের টাকা তা জানে না সে, কিন্তু রাগ হচ্ছে ভীষণ শ্রাবণের উপর। রাগের প্রকোপ নিয়েই কাগজটা হাতে তুলে দেখতে ভাঁজ খুলে পায় কিছু লেখা। আপনার শেষ দেয়া টাকাটা কাজে লাগাননি আম্মা। আমি সেদিন যাওয়ার পর ফিরিয়ে দিয়েছেন। আগের দেয়া টাকাটাও বুঝতে পেরেছেন আমি এখান থেকেই নিয়ে দিয়েছিলাম, তাই আমাকে অনুরোধ করেছে সেই টাকাটাও পরিশোধ করে দিতে। বিশ্বাস করুন আর না করুন, আমি কোনো ক্ষোভ নিয়ে বলছি না। তিনি নিজ থেকে চাননি এই বাড়ির কোনো কিছু। আমি আরো চেয়েছিলাম তিনি তার জায়গায় ফিরে আসুক অধিকার সমেত। তাই অপ্রকাশ্যে দুইবার টাকাগুলো নিয়ে দিলেও তিনি তা বুঝে গেছেন দ্বিতীয়বার তার কাজে খরচ করতে দেননি। ফিরিয়ে দেওয়ার জন্য রেখে দিন। আপনার এখন টাকার প্রয়োজন, আগামীর জন্য শুভকামনা। আর হ্যাঁ, কিছু ব্যথা দেওয়ার বিনিময়ে কথা দিচ্ছি, আপনি ডাকার আগে ছুটে আসবে শ্রাবণ। শেষটুকুর জন্য যেন হঠাৎ শিলাবৃষ্টি নামলো তার মনে। রাগগুলো সব একপাশে চেপে গেল হঠাৎ। শ্রাবণ ফিরতে চায় বলে। তবে কি একটু ডাকার প্রয়োজন মনে করে শ্রাবণ থেমে গেছে দূরে? সে ডাকেনি বলে ফিরছে না তার ঘরে? কি এক প্রত্যাশা বুকে জমায় শ্রাবণ নিয়ে। বারবার তাকে রাগিয়ে যায়, তবুও সে মনকে নরম করতে চায়। আনচান মন নিয়ে ঝটপট বসা থেকে দাঁড়িয়ে যায় ইফতেখার। কাগজটা হাতে নিয়েই বাইরে আসে। বারান্দায় আফজাল হোসেনের উপস্থিতি থাকলেও সেদিকে মনোযোগী হয়নি সে। হনহন পায়ে ছুটে গেছে গেটের বাইরে। রাস্তায় দাঁড়িয়ে ডানে বামে চোখ নাড়ে শ্রাবণের খোঁজে। দেখলেই বুঝি ডেকে নিত, কিন্তু দেরি করে ফেলেছে সে। পুনরায় ক্রোধান্বিত হয়ে পড়ে, মুঠোয় মুড়ে ফেলায় হাতের কাগজটা। দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে শূন্য পথে। পরক্ষণে আবারও মোড়ানো কাগজটা খুলে শেষটুকু পড়ে সে। কথার মর্মার্থ পুরোপুরি বুঝে ওঠা হয়নি তার। যা পুনরায় পড়ে খুঁজেও বুঝে নিল সে ডাকার অপেক্ষায় থাকেনি, ডাকার আগে আসবে বলেছে। তবে এখন কেন এলো না? সে অনুরাগ নিয়ে ইফতেখার বাড়িতে প্রবেশ না করে এগিয়ে গেছে কবরস্থানের গেটে। ফাতিয়ার কবরে তাকিয়ে থাকে দৃষ্টিতে একফালি অভিযোগ করে। কেন এত ঘৃণা করে শেষ ঘরে গেলেন তিনি? এই ছেলের দিকে তাকিয়েও কি কিছু সুবিধা নেওয়ার প্রয়োজন মনে করতে পারলেন না? কেন এত ঋণে ফেলে চলে গেলেন? কঠিন অভিযোগের শেষেও এসে কিঞ্চিত স্বস্তি পায় ইফতেখার, কারণ এই ছেলেটা একদিন তার মুখে খাবার তুলে দিতে পেরেছিল, মাথায় হাত বুলিয়ে মায়া কাটতে পেরেছিল। হয়তো মানুষটাকে ফিরিয়ে আনাই শুধু সম্ভব হয়নি তার দ্বারা, সময় সুযোগ দিল না। আজ কান্তাকে দেখতে আসার কথা পাত্রপক্ষের, অথচ গতরাত থেকে সাত্তারের মনের অবস্থা করুণ হয়ে আছে। খাওয়া হয়নি, ঘুম হয়নি, আজ কাজেও যাওয়া হয়নি। ফাতিয়ার কচি মুখটা স্থির বসে আছে যেন দৃষ্টিতে। বেশিরভাগ সময়ই কাটছে বারান্দায় গালে হাত রেখে বসে বসে। এরই মধ্যে ঘটকের আগমন। পাশে এসে বসেই বলে, কি ভাবছো মিয়া? গাল থেকে হাত নামায় সাত্তার। জবাব না দিয়ে জিজ্ঞেস করে, খবর কি? পোলায় আইবো, পোলায় মায় অয় বোন আইবো আসরের আগ দিয়া। পদে পদে আপ্যায়নের ব্যবস্থা কইরো। গরিব মানুষ যেটুকু কোলাই হেটুকুই, সাধ্যের বাইরে যাওয়া তো আর সম্ভব না। হ, তা তো আছেই। মাইয়ারেও পরিপাটি থাকতে কইও। হাসি মুখে কিন্তু মানুষের মনের মায়া কারে। তা চেয়ারম্যানের বউ যে
মারা গেল, এইটা তোমার কোন বোনটা? ছোটকালের সেই গুঞ্জন উঠছিল। সাত্তার বসা থেকে উঠে যায় সাথে সাথে। জানি না। বুঝি, মনের বেদনা বুঝি, কিন্তু চেয়ারম্যান কাজটা ভালো করে নাই, লুকাইয়া রাইখা। মরার পরেও লোকটার ডাইকা তামাশা করছে। বেশি কথা কি জন্য কও? ভাত খাইলে খাইয়া যাও। না, খাইয়া আইছি, ভাবলাম খবরটা দিয়াই যাই। তো যাও, বিকালে নিয়ে আইও। বলতে বলতে ঘরে চলে যায় সাত্তার। শিরিন সে কখন ডেকেছিল ভাত খেতে, এখন এসে বলল সে। শিরিন প্লেট এগিয়ে দেয়, পরপরই ভাত বেড়ে তরকারি তুলে দেয় চুপচাপ। সাত্তার ভাত স্পর্শ করে বলে, মায়ারে ভালো জামা পরাইয়া ঠিকঠাক সামনে চাইতে কইছো, মুখ কালো কইরা যাতে না থাকে। শিরিন চুপই থাকে, মাথায় চাপে দুশ্চিন্তা। বললেই কি মেয়ে শুনবে? ইচ্ছে করেই যেন আরো মুখটাকে বিষণ্ণ করে রাখে। অন্যের কাছে নীরবে তুলে ধরে বাপ মায়ের সালিশ। তাকে জোর করে সামনে নেওয়া হয়েছে, সেটা মানুষ এমনি করে বলে দিতে পারবে। কান্তা বাইরে এক কোণে পিড়ি পেতে বসে হাড়ি মাছছিল ছাই নিয়ে। কান পর্যন্ত এসেছে বাবার কথা, তখন ঘটকের কথাও শুনেছি এখানে থেকে। কাজগুলো তার বারবারই থেমে যাচ্ছে, হাত চলতে চেয়েও চায় না, তবুও জোরের উপর চালায়। কান্না পায়, আজ কতদিন বাড়ির বাইরে যায় না, বিপুর দেখাও পায় না। ভুলেই বুঝি গেছে, তারও যেন হার মানার সময় চলে আসছে দিনকে দিন। কি করবে ভেবেই পায় না কিছু। আঁচলে চোখ মুছে সে ছাইয়ে ঘষা পাতিল দিয়ে উঠে যায় পুকুরের দিকে। সেখান থেকে ধুয়ে নিয়ে আসবে সেগুলো। শিরিনের পা কাটার পর থেকে ঘরের অধিকাংশ কাজই সে করে যাচ্ছে, এতে করে শিরিনেরও দ্রুত সুস্থ হয়ে ওঠা হচ্ছে। তবু একদমই বসে থাকে না। ঘর নীরা সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে কিছু না কিছু কাজ করতেই থাকে। বিশ্রাম শব্দটাকে খুব কমই প্রশ্রয় দেওয়া হয় তাদের। হাড়ি হাতে পুকুরের ধারে এসে কান্তা দেখতে পায় তার জেঠিকে। মজিদা নিজের কাপড় চোপড় নিয়ে এসেছে ধুতে। এই মানুষটাকে দেখলেও তার কষ্ট হয়, একা একা থাকে। মেয়েরা মাঝে মাঝে দেখতে এলে আসে, তো আসে না। একা একা রান্না করে, নিজের কাজগুলো ধীরে সুস্থে নিজেই করে। বয়স হয়েছে, শরীর দুর্বল। হঠাৎ কিছু একটা হয়ে গেলে কে ছুটবে তাকে নিয়ে? কান্তা হাড়ি রেখে পুকুরের পানিতে হাত ধোয়, তারপর মজিদার হাত থেকে কাপড় টেনে নিয়ে বলে, দেও আমি ধুইয়া দিই। আরে পারমু আমি, দে দেহি। সারা জীবন কইরা আইলাম। সারা জীবনের শক্তিটা তো আর শরীরে নাই। তোমাকে নিয়ে আমার চিন্তা হয় জেঠি। একা একা যে এখানে আসো, হুট করে পিছলে পড়লে কে ধরবে শুনি? আল্লাহ ছাড়া কেউই কাউরে বাঁচাইতে পারে না। কথা স্মিত হাতে কান্তা, কিন্তু ওদিকে কান্না জড়ো হয়ে ওঠে মজিদার গলা। কাঁপানো কণ্ঠে বলে, কেউ কি জানতো ফাতিহার মুখটা এমন দেখতে হইব? বলেই আঁচল চেপে ধরে চোখে। কাপড় ধুয়ে দিতে দিতে কান্তা জিজ্ঞেস করে, কাল রাতে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফুপারে নিয়ে যাইতে দেখছিলা না? মাথা দুদিকে নাড়ে মজিদা, বলে, আমার মনটা মানতাছিল না। বোরকা গায়ে দিয়া চুপচাপ গেছি গা চেয়ারম্যান বাড়ি। মুখটা এইটুহু হইয়া গেছে মাইয়াডার। কি ফুটফুটে একটা রূপ আসিল তার। চেয়ারম্যান বাড়ি গেছো? আগে কি অনেক সুন্দরী ছিলেন ফুপু? না, গায়ের রং শ্যামলাই ছিল তোর মতন, কিন্তু মুখের গঠনে দুইটা খুঁজা পাওয়া যায় নাই এই গ্যারামে। তিনি কোথায় ছিলেন এতদিন? আমি জানি না রে মা, শুনতাছি শহরের লুকায় রাখছিল চেয়ারম্যান। তবে এখন জানাইলো কে? তাও জানি না, হয়তো তোর আব্বাই ডরে। আব্বার ভয়ে? চেয়ারম্যান ভয় পায় আব্বাকে? চেয়ারম্যান নিজেরে নিয়া ডরায় না, তোর ফুফুরে নিয়া ডরাইছিল। ভাইয়েরা মানে নাই প্রেমের সম্পর্ক, অন্য জায়গায় বিয়া দিয়া দিব, এই ডরে নিয়া পালাইয়া গ্রাম ছাড়ছে। তবে এখন যে কাকি আছে? কেমনে কমু তাগো এত কথা? কি জন্য জানি বিয়া কইরা নিল ফাতিহারে, আর আনলই না। বলতে বলতে ভিজে ওঠা চোখ মুছে নেয়। কান্তা আত কথাই যেন অনেকটা আন্দাজ করে নেয় নিজের মতো। অল্পতেই গল্পে সাজিয়ে নেয় তার ফুফু আর চেয়ারম্যান কাকা সেই সম্পর্ক। সেই সূত্রেই কি তবে তাদের এবাড়ি ও বাড়ির যত দ্বন্দ্ব? কাপড় দেওয়া হলে হাত থেকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে মজিদা। পিছু ফিরে আবার চিন্তিত কান্তাকে বলে যায়, তোর বাপের কানে কিন্তু দিস নাই আবার। আমি যে ওই বাড়ি গেছিলাম, তাহলে রাগ হইব। কান্তা মাথা হেলিয়ে সায় দেয়, সে বলবে না কিছু। চিন্তামগ্ন থেকেই হাড়ি ডুবিয়ে দেয় পুকুরে। আনমনে কাজ করে ফিরে ঘরে। বিষণ্ণ মনে বাড়ি ফিরে শ্রাবণ। মনের সাথে শরীরটাও যেন খারাপ লাগছে। গাড়িতে বসে আফসোস হচ্ছিল, কেন কান্তাদের বাড়ি একবার ঘুরে এলো না, কেন খালাম্মার সাথে একটু কথা বলে এলো না। তাদের ফাতিহা যে চেয়ারম্যানের পারিবারিক কবরস্থানে আশ্রিত হয়েছে, তা কি জানে তারা? কান্তা মেয়েটার সাথেও একটু কথা বলা দরকার ছিল।
অথচ মায়ের অগোচরে বেরিয়ে যাওয়ায় আফসোস নিয়ে দ্রুত ফিরে আসতে হলো। ঘুম থেকে উঠেই মেয়ের চেহারা দেখেননি সুলতানা। ঘরে পায়চারির একটু শব্দ পেয়েছিল যদিও, কিন্তু বাইরে বেরিয়ে যাবে এমনটা ধারণা করেননি। তখন থেকেই বড্ড চিন্তিত ছিল, পালিয়েছে কিনা ভেবে রাগও হচ্ছিল। এখন ঘরে প্রবেশ করতে দেখেই জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি ঘুম থেকে উঠেই? মিনমিনে গলায় শ্রাবণ জবাব দিয়ে যায়, একটা কাজ ছিল তাই একটু বেরিয়েছিলাম। সুলতানা শক্ত গলায় জানতে চায়, কাজটা কি রূপনগরে? শ্রাবণ হতাশিত চোখে তাকিয়ে বলে, গহনাগুলো ফেরত দিতে গিয়েছিলাম মা, আম্মার কবরটা জিয়ারত করে এলাম। আমি সেদিকে ছায়া ফেলতেও নিষেধ করেছিলাম, দোয়া ঘর থেকেও করা যায়। গুনাগুলো কি আমি ঘরে রেখে দিতাম তবে? আর কিছু বলল না সুলতানা, তবে চরম অপছন্দ রাখছেন ও বাড়ি যাওয়ার উপর। তিনি কাজে খেয়াল বসাতে চান। শ্রাবণ কাঁধের ব্যাগটা রাখতে এদিক থেকে বলেন, ভাত খায় এসে। শ্রাবণ ধীর পায়ে এগিয়ে আসে ক্লান্ত বেশে। মনের ক্লান্তি যেন আরো নিস্তেজ করে রেখেছে তাকে। বেসিনে হাত ধুয়ে নিতে নিতে মলিন মুখে মাকে বলে, মানুষগুলো সব খারাপ না মা, কোমল মনের মানুষও ওই ভিটাতে আছে। তোমার মতো একজন মাও আছে, যিনি শাসন স্পষ্ট রেখে বাচ্চাদের আদর করেন। মায়ের এই ব্যর্থতাপূর্ণ বাক্য আবারও নিশ্চুপ করিয়ে দেয় শ্রাবণকে। তার মনের পাড়ায় এক একটা বিষয় ক্ষণে ক্ষণে যে ঘূর্ণি সৃষ্টি করে। এই মন বুঝাবে কাকে? বিকেলে মেহমান এলে কান্তা যেতে চায় না তাদের সামনে। জেঠির ঘরে থমথমে মুখে বসে আছে। মজিদাও ঠেলছে তৈরি হয়ে যেতে। শিরিন এই নিয়ে 2 বার চলে এলো সে তৈরি হয়েছে কিনা তা দেখতে। এখনো এমনি বসে থাকতে দেখে দাঁতে দাঁত চেপে বকে যায়। মায়ের বকাবকিতে কান্তার চোখ দুটো ছলছল করে। বুকে জমানো কথাগুলো কারো কাছে প্রকাশ না করতে পারার ব্যথায় তিরতির করে কাঁপতে থাকে। চোখের বাঁধ ভেঙে যখন গাল ভিজে আসে তখন মুখে শব্দ করে মিনমিনে স্বরের কিছু শব্দ। আমার সাথে এমন করতেছো কে তোমরা? বন্ধ করো এইসব। আব্বারে নিষেধ করো বাইরের মেহমান ডাকতে। আমি তাদের সামনে যাইতে পারবো না আম্মা। কথাগুলো বলেই 2 হাতে মুখে ঢেকে কেঁদে ফেলে কান্তা। শিরিন রাগে কষ্টে মেয়ের মাথায় পরপর 2টা ঠুসি দিয়ে আবারও বকাঝকা করতে থাকে। তারই কান্না এসে যাচ্ছে এই যন্ত্রণাময় জীবন পার করতে করতে। জীবনের দুঃখগুলো না স্বামীকে বোঝাতে পারলে যাবৎ, আর না এখন সন্তানকে বোঝাতে পারছে। কোনো দিকে তার শান্তি নেই। এই মেয়েটাকে নিয়ে যে তার কত চিন্তা, তা কেন বিন্দুমাত্র বোঝাতে পারে না। তার অভিযোগ তুলে সে কাঁদছে মজিদার কাছে। মজিদা আবারও কান্তাকে ঠেলে তৈরি হয়ে নিতে বোঝানোর চেষ্টা করে। তার বিয়েটা দিতে পারলেই বাবা মায়ের একটু নিস্তার হয়। গরিব ঘরের লোক, গরিবের সাধ্য নিয়েই বাঁচতে হয়। পাগলামি করলে এ জীবন চলবে না। বাধ্য হয়ে তৈরি হয় কান্তা। মুখটা মলিন রেখে অবশেষে মেহমানের সামনে আসে। নিস্তব্ধ বেশে বসে থাকে। চোখ না তুলে গলা না ভাসিয়ে জবাব দিয়ে যায় জিজ্ঞাসায়। অন্য সময় হয়তো হাসি থাকতো সাত্তারের মুখে, গতকালের বিষয়টা তার মুখের জোরপূর্বক হাসিটুকু যেন কেড়ে নিয়ে গেছে। তার উপর রাগ হচ্ছে মেয়ের ভঙ্গিমায়। হাসি মুখে 2টো জবাব কি তার মুখে আসে না? এই ভঙ্গিমা দেখতে পারছে না, তাই দরজার কাছ থেকে সরে সে বারান্দায় দাঁড়িয়ে আছে। ওদিকে অপরিচিত মধ্যবয়সী মহিলা একের পর এক জিজ্ঞাসা চালিয়ে যেন মুখের ভাব ভালোই আন্দাজ করতে পেরেছেন। জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি জানতে চান, মনটা খারাপ কেন? বিয়া করতে ইচ্ছা নাই? কান্তা যেন ধ্যানমগ্ন থেকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বসলো, না। প্রশ্নকর্তা হাসলেও দরজার কাছে থাকা মা আর বারান্দায় থাকা বাবার হৃদয়ে হুঙ্কার। ঘটকও যেন বিপাকে পড়ে গেল। মহিলাটি শিরিনের কাছে জানতে চায়, কি রে আপা, মেয়ে তো চায় না এখন, অযথায় তারানেস কি জন্য? পড়তাছে, পড়ুক। শিরিন জবাব কি দিবে ভেবে পায় না। ইতস্তত হয়ে বলে, পোলা পান মানুষ, বুঝেই বাকি তারা যে বড় হয় তারা কি তা দেখছে। আজ থেকে 10 বছর পরেও যদি জিজ্ঞান এই একই কথা কইব, কিন্তু উপযুক্ত তো দেখা লাগে বাপ মায়ের। তা তো আছে। আচ্ছা দেখেন আপনারা, বুঝেন। মা যাও তুমি। হাতে কিছু টাকা দিয়ে বিদায় করে দেয় কান্তাকে। কান্তা চলে যায় আবার জেঠির ঘরে। মেয়ের হনহন পায়ে হেঁটে যাওয়া বারান্দায় থেকে তাকিয়ে দেখে সাত্তার। মহিলাটি শিরিনের সাথে কথা বলতে বলতে বাইরে আসে। পিছু পিছু আসে পাত্র ও তার বোন। ভাই বোন উঠোনে নেমে দাঁড়ালে শিরিনের সাথে তাদের মা এগিয়ে গেছে একটু বাড়ির সীমানা দেখতে। কথা বলতে বলতে ফিরে এসে বিদায় নেয় মিনিট 5 মধ্যে। কান্তা ঘরে এলেই শিরিন সম্মুখীন হয় তার। বিয়া করতে ইচ্ছা নাই কইলি কে? কান্তা একবার মায়ের মুখে তাকিয়ে মনোযোগ দেয় হাতের কাপড় যথাস্থানে রাখতে। শিরিন এগিয়ে তার বাহু ধরে মুখোমুখি করে বলে, কথা কস না কে? মানুষের সামনে তামাশা না করলে ভাল লাগে না? তামাশায় কি দেখলাম মা? আমার কি বলার উচিত ছিল? তবে লজ্জা শরমের মাথা খেয়ে বলা উচিত ছিল যে আমি বিয়ে করতে 2 পায়ে দাঁড়িয়ে আছি। গলা তার কিছুটা উঁচু হয়ে এসেছে বিরক্তিতে। শিরিন কটমটে চোখে তাকিয়ে বলে, কথা লাইন কইরা কইতে পারোস না?
মুখের উপর যায় না কইরা দিলি ওইটার লজ্জা লাগে নাই, জবাব নাই? তো চুপ কইরা থাকবি, মুখে কথা ফুটে না। আবার চ্যাটাং চ্যাটাং জবাব উত্তর কেমনে আসে? কথারও তো একটা নম্রতা আছে, সৌন্দর্য আছে। এত সৌন্দর্য লাগাইতে পারতাম না। কর্কশ জবাবের বিপরীতে ঠাস করে এক চর মেরে বসে শিরিন। পারতি না? বাপ মার মুখে জুতা মারার আচরণের জন্য জন্ম দিছিলাম। বাইরে থেকেও সাত্তার শুনে যাচ্ছিল মেয়ের উৎকণ্ঠা। রাগে কিরমির করে যেন তার দেহ, মনটা ভালো না থাকায় একটা ধমকও দিতে পারছে না। কষ্ট যাপন করেও যেন সহ্য করে যাচ্ছে সব। সন্ধ্যায় ঘটকের সাথে দেখা হলেই তার ধৈর্যের বাঁধ ভাঙে। ঘটক জানিয়েছে বিয়েতে মেয়ের সম্মতি নেই বলে ধরে নিয়েছে পাত্রপক্ষ। চেহারা দেখেই নাকি বুঝতে পেরেছে তাকে জোর করে ধরে এনে বসানো হয়েছে তাদের সামনে। এমন জোরাজুরিতে সম্পর্ক গড়ে কোনো রকম ঝামেলায় পড়ার ইচ্ছা তাদের নেই, তাই নিষেধ করে দিয়েছে তারা। এই মেয়ে নিবে না, তাতেই সাত্তারের মাথা উত্তপ্ত। তারা দিনরাত দুশ্চিন্তায় মরে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে, আর মেয়ে তৈরি করে রাখে তামাশা। তখনই বাড়ি ফিরে ঘরে এসে দাঁড়িয়েছে মেয়ের সামনে, শক্ত গলায় জানতে চায়, রং ঢং শুরু করছস কে? বিয়ে শাদী করতি না? বাবার মুখে প্রত্যক্ষ জিজ্ঞাসায় উত্তর আসে না কান্তার। চুপ করে থাকতেই ধমক দেয় সাত্তার। কান্না এবার কান্নার সাথে উঁচু গলায় একই আচরণ করে বাবার সাথেও। তার এক কথা, বিয়ে দেওয়ার হইলে তার সাথেই দিও আব্বা। এমন জোরাজুরি কইরা আমারে অন্য কারো ঘরে দিতে পারবা না তোমরা। সাত্তারও এবার হাত উঠায় মেয়ের গায়ে, মুখমণ্ডল ও মাথায় এলোপাথারি থাপড়ে যায়। শিরিন ধরতে গিয়েও ধরে না। মেয়ের এমন পাগলামি আচরণে চরম হতাশ হয়ে আছে সে। পাশের ঘর থেকে ছুটে আসে মজিদা, থামায় সাত্তারকে। শিরিন কাঁদে আর বলে, ধরেন না বুবু, ওর মতো মাইয়া আমার দরকার নাই, মাইরা ফালাক। যে সন্তান বাপ মায়ের বেদন বোঝে না, সেই সন্তান দিয়ে কি তা করুন। মজিদা সাত্তারকে ঘরের বাইরে ঠেলে পাঠিয়ে দিয়ে তার প্রত্যুত্তর বলে, এসব কইস না, এই সন্তান না থাকলেও কান্না করতি। থাকার পরেও তো করতাছি। আপনার মাইয়ারে সংসার করতেছে না, এরকম পাগলামি করতেছে। আমার বেটিরা সংসার করতেছে না, এইরকম পাগলামি করতে আসতেছে। পোলাপান মানুষ, বুঝবো নে, বয়স হইছে। আর কবে? এর চেয়ে কত ছোট ছোট থেকে আমাদের বিয়া হইছে না? এর চেয়ে ছোট পোলাপানের বিয়া হয় না? বিয়া দিতেছে না আশেপাশে? সবার কপাল আর আমারও কপাল। মন চাই সব সাইরা সইয়া কোনো দিকে চইলা যায়, আর সহ্য হয় না, ভাল লাগে না, তখনই আর পারি না। কপাল চাপড়াতে চাপড়াতে পাশের রুমে চলে যায় শিরিন। মজিদা যথাসম্ভব বুঝ ঢালে আবারও কান্তার উদ্দেশ্যে। থমথমে মুখে বিছানায় বসে আছে কান্তা, কথার কিছুই কানে নেয়নি। বাবা মেরেছে একটা শব্দও করেনি। কান্নাগুলো সব নীরব বেশেই ঝরে পড়ছে। বুকের কষ্টগুলো উথাল পাথাল ভাবে হৃদয় ভাঙছে। মনটাকে ভারী করে রেখেছে তীব্র। এই রাতও আজ তাদের নিকট স্তব্ধ। ভোরে নামাজ আদায় করে দুই ভাই ঘুমিয়ে পড়েছিল। এখন ইফতেখারের ঘুম ভাঙতেই ঘড়িতে তাকিয়ে সময় দেখে বিপুকে ডেকে জিজ্ঞেস করে, স্কুলে যাবি না? বিপু সময় দেখে তড়িঘড়ি করে উঠে যায়। তার তো যাওয়ার সময় হয়ে গেছে, অথচ ঘুম তাকে বশ করে রেখেছে। ঝটপট যায় হাত মুখ ধুয়ে নিতে। পরীকে ময়লা ফেলে ঘরের দিকে আসতে দেখে মুখে পানি ছিটাতে ছিটাতে বাথরুম থেকে বলে নাস্তা রেডি করতে। পরী তার দিকে চিন্তিত মুখে তাকিয়ে থাকতে থাকতেই ঘরে যায়। কিছু বলতে চেয়েও যেন বলে না। রান্নাঘরে এসে ভাত নাই প্লেটে, তরকারির বাটি আর প্লেট নিয়ে তাদের রুমে আসে। ইফতেখার তার আগে সজাগ হলেও শোয়া থেকে উঠেছে মাত্র। কাঁথা বালিশ আর মশারিটা গুটিয়ে রাখছে একপাশে। বিপু ততক্ষণে শার্ট পরে তৈরি, মাথা আশ্রাতে চিরুনিটা হাতে নিয়েছে সবে। চিন্তিত মুখে পরী খাবারের প্লেট টেবিলে রেখে বলে, ছোট ভাইজান, একটা দুঃসংবাদ পাইছি। বিপু আয়নায় মনোযোগী থেকে মাথায় চিরুনি চালাতে চালাতেই বলে, তুই সুসংবাদ কবে দেশ? হ্যাঁ, তোর সংবাদ শোনার টাইম নেই আমার। আরো আগে ডেকে দিলি না? স্কুলের সময় হয়ে গেল। খবর পাইয়া তবদা খাইয়া রইছি, ডাকার খেয়াল নাই। কান্তা আপায় নাকি বিষ খাইছে। বিপুর হাত থেকে হঠাৎ চিরুনি পড়ে যায়। ইফতেখার বিছানা ছেড়ে নামতে গিয়েও থেমে যায়। দুজনের থমখানো চোখই তার দিকে স্থির। পরীর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। দুজন স্থির চোখে তাকানোর সাথে সাথে সে বলে ওঠে, আমি নিজে জানি না সত্য নাকি মিথ্যা। বকুল কাকার মুখে শূন্য আইলাম মাত্র। কালকা নাকি এক সম্বন্ধ আইলো, আবার কাকি মারধরও করলো। তার জন্যই নাকি মরতে গেছে। বকুল কাকা শুনছে সকাল সকাল। আমার শরীর কাঁপতাছে শূন্য। পরীর মুখ থামতে না থামতেই বিপু বেহুশে ছুটে যায় বাইরে। গতি খুব বেশি না হলেও বলা যায় দৌড়াচ্ছে, কারণ তার হাঁটার গতি স্বাভাবিক নেই। মাথা ঘামতে শুরু করেছে। কোথায় পা ফেলছে তা অনুভব নিতে পারছে না। অনুভূতি জুড়ে শুধুই একটা অস্বাভাবিক প্রশ্ন, কি করলি তুই? বিস্মিত ইফতেখার কপাল কুঁচকে রেখে তাকিয়েছে বিপুর যাওয়ার দিকে। পরী কাপা হাতেই যেন চিরুনিটা মেঝে থেকে তুলে যথাস্থানে রাখে। ইফতেখার তার দিকে দৃষ্টি এনে জিজ্ঞেস করে, বকুল কাকা দেখেছে?
জানি না ভাইজান। ইফতেখার বুড়ো মাঝে দুশ্চিন্তার ছাপ রেখেই উঠে যায়। টেবিল থেকে পানির জগটা নিয়ে বারান্দায় এসে মুখে পানি ছিটায়। কোনো মতে মুখটা মুছে শার্ট পরতে পরতেই বেরিয়ে যায়। কি করলো? সত্যি শুনলো? এমন পাগলামো করতে আছে? এসব বাচ্চামোপনা না? এখন কি অবস্থা? মন্দ কিছু যেন ও বাড়ি গিয়ে না শুনে, তার জন্য মনে মনে প্রার্থনা চলছে ইফতেখারের। পরিরও মন চাইছে ছুটে যাক। আম্মা কাজের ফরমাইশ দিয়ে রেখেছেন, তাই ছুটতে পারছে না। তবে আম্মার কানে খবরটা পৌঁছে দিতে ভাতের প্লেট নিয়ে ফিরে গেছে পরপরই। কেননা সে জানে বিষয়টা যদি সত্য হয়ে থাকে ভাইজানের আর ভাত খাওয়া হবে না এখন। কিন্তু কান্তা বানু কি মরে গেল না বেঁচে আছে? এই শঙ্কাটাই তো তার হৃদয়কে শান্ত করতে পারছে না। মনে ভয় হচ্ছে এই বুঝি মসজিদের মাইকে ও বাড়ির আরেকটা ঘোষণা প্রকাশ হয়। কাদাদের বাড়ি এসে বিপুর মাথা ঠিক নেই যেন। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ, তা দেখেও ধাক্কা দেয়। খোলা জানালায় উকি দেয়। মানুষজন কোথায় সব? কাকে ডাকবে সে? কার কাছ থেকে একটু খবর নিবে ভেবে পায় না। মজিদার ঘরের দরজা খোলা আছে, 2-4 মহিলাও আছে, গলা শোনা যাচ্ছে। সেদিকেই ছুটবে নাকি ভাবতেই মাথায় হাত উঠে যায়। ফ্যাকাশে মুখে চুলে হালকা মুঠো চাপে। ইফতেখারকে দেখতে পায় এমনি। দ্রুত পায়ে এবারই প্রবেশ করেছে সে। বিপুর দুরবস্থাও তার নজরে পড়েছে। এদিকে ঘরে থেকে বিপুকে দেখে মজিদা দুয়ারে দাঁড়িয়েছে। তো ইফতেখার বিপুর দিকে হাঁটার বাঁক নিয়ে মজিদার দিকে এগিয়েছে। সালাম দিয়ে জিজ্ঞেস করে, চাচি কান্তা কোথায়? কি শুনলাম এসব? মজিদা বলবে কি বলবে না দ্বিধায় পড়ে গেছে। ইফতেখার আবারও জানতে চায়। তিনি এবার জানিয়ে দেন গতরাতেই নাকি ঘটনা ঘটে। তখনই শিরিনের কান্নাকাটি শুনে সে তাদের ঘরে গিয়ে দেখে সাত্তার হন্য হয়ে ভ্যান নিয়ে ছুটছে রাতের আধারে। আরও জানায় পাঠ্যপক্ষে দেখতে আসে এবং তার অমতে মারধরের ব্যাপারটাও। ভীষণ চিন্তিত ভীত হয়ে আছে মজিদা নিজেও। আধার ঘনিয়ে আলো ফুটে গেল সেই কখন। এখনও ঠিক জানেন না কি অবস্থায় আছে। কোনো খবর আসেনি বাড়িতে। কি আছে তার খবর এনে দেওয়ার জন্য? কোথায় নিয়ে গেছে তাও বলতে পারে না মজিদা। ইফতেখার স্থানীয় সরকারি হাসপাতালকে ধারণা করে ছুটে তখন। সাথে চলে অস্থির বিপু। মনের অবস্থাটা নাজেহাল করে রেখেছে তার কান্তা। হাসপাতালে একটা কাঠের বেঞ্চে বসে আছে শিরিন। আঁচলে মুখ চেপে নীরবেই কেঁদে যাচ্ছে থেমে থেমে। ভাবতে গেলেই বুকের ভেতরটা খা খা যন্ত্রণায় ফেঁপে উঠছে। সন্ধ্যার পরপর যখন একটা শাসন পর্ব চলল তারপর থেকেই ঘরটা একরকম নীরবতায় ছেয়েছিল। অনেকটা সময় পর যখন মনে মালিন্যতা পুষে খাওয়ার জন্য ডাকতে মেয়ের ঘরে উকি দিল, কীটনাশক আর মেয়েকে অগোছলা অবস্থায় বিছানায় স্থির পড়ে থাকতে দেখল। বুকের ভেতরটা তাৎক্ষণিক চেপে গেল তার। দ্রুত পায়ে এগিয়ে মেয়ের নিথর অবস্থা দেখে চিৎকার করে উঠল। সাত্তার বাইরে থেকে ছুটে যায় ঘরে। মাথায় এলোমেলো হয়ে আসে তাজ্জব কাণ্ডে। এ কি হলো? এ কি হলো? সাথে সাথেই নিজ ভ্যানে চড়ে মধ্যরাতে হসপিটালে এসে ভিড়ল। ডাক্তার দেখালো। তিনি পরীক্ষা করে শঙ্কামুক্ত করেছেন বেশ কিছুক্ষণ পর। বিষক্রিয়া ছড়াছড়ি নেই, মেয়ে ঠিক আছে, কিন্তু শরীর দুর্বল। স্যালাইন দেওয়া হয়েছে তাই। সেই থেকে মেয়ে কেবিনের বিছানায় আর বাবা মা নিস্তব্ধর সাথে বসে আছে কেবিনের বাইরে বেঞ্চের ওপর। নির্ঘুম একটা রাত কেটে গেল তাদের। কিছুক্ষণ আগে শিরিন গিয়ে কাঁদতে কাঁদতে মেয়েকে জিজ্ঞেস করে এলো, কি করলি তুই? কি করলি? কান্তা কোনো জবাব দেয়নি। চুপ করে শুয়েছিল অন্যত্র দৃষ্টি রেখে চিন্তিত বেশে। এদিকে বাবা মায়ের প্রহরও কাটে না। সাত্তারকে শিরিন বলল ডাক্তারের কাছে আবার যেতে। তখন তো ডাক্তার বলল বিষক্রিয়ার বিস্তার ঘটেনি। এতক্ষণে যদি আবার শরীরে ছড়িয়ে যায় আরেকবার চেক আপ করে তাদের নিশ্চিত করতে যদি। মনটা বোধহয় একটু স্বস্তি পেত। কিন্তু বলার পরও মিনিট 5 হয়ে গেছে। সাত্তার নড়ে না। কি যেন চিন্তায় মজে আছে লোকটা। নিষ্পলক তাকিয়ে আছে দৃষ্টির সম্মুখে মেঝের দিকে। হঠাৎ পাশ থেকে